কোনো কাজের না তুই, সো আর বলিস না কিছু। বউ ছাড়া 30 বছর পার করছি জীবন, জানি না আর কতকাল এভাবে বউহীন এতিম থাকবো। আজ যেন ফাইজ একটার পর একটা বোম ফাটাচ্ছে। উজ্জ্বল মনে মনে বলে, আমার ভুল এমন তার ছেলের সাথে খুচরা আলাপ করতে আসা। চলে গেল দ্রুত কেবিন থেকে। উজ্জ্বলকে চলে যেতে দেখে হেসে দিল ফায়েজ। তারপর মোবাইলে সে চোখের মালিকের দিকে তাকিয়ে বলল, কবে এই চোখ আমার কাছে নিবদ্ধ হবে? কবে আমার ঘরে আপনার রূপের আগুন ঝলঝল করে উঠবে? আর সহ্য হয় না, এবার বিয়ে করতে হবে। বউ ছাড়া অকালে চুল পাকানোর কোনো মানে নেই। যেদিন কল দিয়ে জানিয়েছি আজ নাকি আসতে পারবে না, বাসায় একটু সমস্যা হয়, আজ আর আসবে না পড়াতে, তবে শুক্রবারে এসে নাকি পুষিয়ে দেবে। ঋতু শুনে মন খারাপ হলো। শুক্রবার আসবে মানে? সেদিন তো সবাই বাসায় থাকবে। জেরিন আপু কি ফায়েজ ভাইকে দেখতে আসবে? আবার নিজের চিন্তাকে ধিক্কা জানিয়ে বলল, কী সব ভাবছিস ঋতু? জেরিন আপু তো ফায়েজ ভাইকে চিনিও না। আর ফায়েজ ভাই যে তিনি এসব প্রেম টেম করবে বলে মনে হয় না। ঋতুর ভাবনার মাঝে ছেদ করতে একটা খুক খুক কাশি যথেষ্ট ছিল। পেছনে ফিরতে কাঙ্ক্ষিত মানুষটিকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখে বেশ অবাক হলো। তবে এ সময় ফায়েজ ভাই তার সামনে নাকি সে স্বপ্ন দেখছে ভাবতে গিয়েও ভাবল না। বারান্দায় পাতানো সোফায় বসে বলল, আপনি অসময়ে বাসায় আজ? ফায়েজ ঋতুর পাশে বসে বলল, শুনলাম তোর নাকি শরীর খারাপ, আজ ভার্সিটিতে যাসনি তাই দেখতে এলাম। শত হোক এক ছাদের নিচে থাকি, পাশাপাশি রুম, না দেখলে নিজেকে কেমন জানি অপরাধী মনে হবে। ফায়েজের কথায় ঋতুর মন খারাপ হলো। শুধু এই কারণে ফায়েজ ভাই তার খোঁজ নিল? তবে মন খারাপকে লুকিয়ে রেখে বলল, ও আর কি একটু একটু। তা আপনি বুঝি খোঁজ নিতে আসলেন আমার? বড় বাবা বকবে না আপনাকে এ নিয়ে যে অফিসে না গিয়ে বাসায় আসলেন? ফায়েজ অলস শরীরে হেলান দিয়ে বলল, তা তো বকবে। ঋতু, তুই আমায় বাঁচিয়ে নিস, না হলে তোর বড় বাবা আমাকে আবার ফাঁকিবাজ ভাববে। আমি বাঁচিয়ে নিব আপনাকে? আপনার মতো এত বড় মানুষকে বাঁচাবো কী করে? আমার পিছনে লুকালে তো আপনাকে স্পষ্ট দেখা যাবে। ঋতুর কথায় ফায়েজ যেন 107 ডিগ্রি ভোল্টেজের শক খেয়েছে। এ মেয়ে আমাকে বাঁচাবে তার পিছনে লুকিয়ে রেখে? ভাবা যায় সব? কোনো রকমে সামলিয়ে বলল, থাক, তোকে বাঁচাতে হবে না, আমি না হয় একটু বকা খেলাম, কার কি এসে যায় তাতে? বলে ফায়েজ উঠে চলে গেল। ঋতু সেদিকে তাকিয়ে বলল, সব তো উনিই বলল, আমি তো কিছুই বলি নাই। যাক, আমার কি, বকা একটু খাওয়া উচিত। ফায়েজকে এই সময় বাসায় দেখে হাসনা হাতের কাজ রেখে কাছে এলেন। তারপর আদরের সুরে বলল, তুই এখন বাসায়? কখন আসলি? খেয়েছিস কিছু? মায়ের এমন অস্থিরতা দেখে ফায়েজ মনে মনে হাসল। তার মা আজও তাকে ছোট বাচ্চার মতো ভালোবাসে। অবশ্যই ভালোবাসা সব বয়সে একরকম থাকে, শুধু প্রকাশ করাটা কমে যায়। মাকে শান্ত করতে বলে, আসলাম, একটু দরকার ছিল, তুমি এত ব্যস্ত হবে না তো। কিন্তু মন বলতে চাইল, গত 13 বছর আমি এ ভালোবাসার থেকে দূরে, শুধু একটা ভুল বোঝাবুঝিতে। জানলে না আজও সেদিন আমার কোনো দোষ ছিল না, অথচ অন্য কারো কথা দুটো জীবন অজান্তে খেলনা হয়ে গেল। এখন সেই খেলনাকে বাস্তবে রূপ দিতে কতটা কাঠখড় পোহাতে হবে আমি সত্যি জানি না। ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরি, বলি, মা, আমাকে কষ্ট থেকে মুক্ত করো। হয় তাকে এনে দাও, নয়তো তাকে আমার জীবনের কোনো অংশে রেখো না। মনের কথা মনে রয়ে গেল। ফায়েজ তার মাকে বলে দাদির কাছে গেল। হাসনারা খান ছেলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, গত 13 বছর তোকে না পাওয়ার যন্ত্রণা অনেকখানি রে। কি করে যে ছিলাম সেটা আমি আর আমার আল্লাহ জানে বাবা। জানি না তুই আজও সেই দিনের সিদ্ধান্ত মেনে নিয়েছিস কিনা, তবুও চাইবো মেনে নেই। হয়তো ভুল সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সময়টা ভুল হলেও আজ সময়টা সঠিক। একবার তুই মুখ ফুটে বল, আমি কথা বলবো সবার সাথে। ফায়েজ আরজুমানের রুমে আসলো। তেমন আশা হয় না, সকালে যা একটু কথা হয়, এর বাইরে দেখা হয় না। ইদানিং আরজুমান খুব কম রুমের বাইরে যায়। এখন আর যেন লাঠির ভর করে হাঁটাও কষ্টকর। নাতিকে দেখে হেসে কাছে ডাকলো। বাধ্য ছেলের মতো দাদির পাশে বসে হাত ধরে বলল, কেমন আছো দাদু? শরীর কেমন তোমার? আরজুমান নাতির দিকে তাকিয়ে বলল, ভালো আছি রে দাদু, তোকে তো নাস্তার টেবিলে ছাড়া পায় না। এত কাজ করাই বুঝি তোর বাপে? ওই আর কি, তা বাদ দাও। তুমি জানো তো তোমার ছেলে আমার উপর কি রাগ, কেন আমি ভার্সিটি জবটা করি? রাগ না রে দাদু, তুই সামলাতে পারবি তো? ইনশাল্লাহ পারবো, দোয়া করিও, তাহলে তোমার নাতি সব পারবে। আরজুমান ফায়েজের কপালে চুমু দিল। তখন আকাশে মাগরিবের আজানের ধ্বনি ভেসে উঠল। ফায়েজ দাদির থেকে বিদায় নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে। উজ্জ্বল অফিসের মসজিদে বাবা চাচাদের সাথে নামাজ আদায় করে নিল। নামাজের পর তৌফিক খান উজ্জ্বলকে তার কেবিনে ডেকে পাঠালেন। উজ্জ্বল নক করে অনুমতি নিয়ে প্রবেশ করলো। তার বাবা তায়েফ খান ও সেখানে উপস্থিত ছিলেন। তৌফিক খান বলল, ফায়েজ কোথায়? স্যার, ও তো বাসায় গেছে। অফিস শেষ হওয়ার আগে বাসায়? কার অনুমতি নিয়ে গেছে? তায়েফ খান ভাইকে শান্ত করে বলল, আহ ভাইজান, হয়তো কোনো দরকারে গেছে,
তুমি কি আর লাই দিও না, সবার লাই পেয়ে পেয়ে কোনো নিয়ম কানুন মানে না। আজ কি আর আসবে অফিসে? শেষ কথাটা উজ্জ্বলকে উদ্দেশ্য করে বলল। জি, বলছে নামাজ পড়ে আসবে। আসলে বলিও আমার সাথে দেখা করতে, নিয়মকানুন শিখাতে হবে আগে। নীল সন্ধ্যায় সাদিক মোল্লার সাথে দেখা করতে গেছে বললে ভুল হবে। সাদিক মোল্লা তাকে ডেকে পাঠিয়েছে। একটা ভার্সিটির ভিপি, তার উপর পুরো ভার্সিটির পোলাপান, তার দলভুক্ত শিক্ষকদের থেকেও প্রায়োরিটি, প্রায় সব মিলিয়ে এমন একজনকে তো দলে রাখা উচিত। সাদিক মোল্লা রাজনীতির বাজারে চতুর ব্যক্তি। যতটা তীক্ষ্ণতার দৃষ্টি সবাই বলে ততটা নাকি ইগলেরও না। লোকে কতটা বলে তা বড় কথা নয়, তিনি মনে করেন কতটা প্রাপ্তি হলো। নীল উপেক্ষা করেও করল না। ডাকছে যখন তাহলে যাওয়া উচিত। সম্মানিত ব্যক্তিদের মুখের উপর না করা যায় না। নীল গেল সাদিক মোল্লার বাড়িতে। বেশ ধনীদের মধ্যে তিনিও পড়েন। মন্ত্রীপদে নাকি দাঁড়াবেন সামনে নির্বাচনে। তবে হঠাৎ তাকে ডাকার কারণ একটু হলেও আন্দাজ করা যাচ্ছে। বাড়ির সামনে বডিগার্ডগুলো নীলকে চেক করে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। নীল যখন অন্দরমহলে প্রবেশ করলেন তখন সাদিক মোল্লা চা খাচ্ছেন। পাশে তার 10 বছরের মেয়ে সোনা ছিল। তিনি প্রায় সবখানে মেয়েকে নিয়ে যান। মেয়ে নাকি তার লাকি চ্যাম্প, তাই নীল এক কথায় চিনে ফেলল। আসসালামু আলাইকুম স্যার, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, বসো। নীলও বসল। তা দিনকাল কেমন যাচ্ছে তোমার? শুনলাম কয়দিন পর পরীক্ষা, তা পড়াশোনা হয়তো নাকি রাজনীতি নিয়ে ব্যস্ত? নীল বুঝলো না আসলে সাদিক মোল্লা তাকে কী উদ্দেশ্যে ডাকছে। এতক্ষণ যা ভাবলো এখন কেন জানি তা নয় মনে হচ্ছে। তবুও হেসে বলল, জি আলহামদুলিল্লাহ, পড়াশোনা ভালো হচ্ছে। দোয়া করবেন স্যার। সে তো বটে, আমাদের দোয়া ছাড়া কি কিছু হবে নাকি? তা এরপর কী প্ল্যান আছে ক্যারিয়ার নিয়ে? তেমন কিছু নেই স্যার, তবে আল্লাহ যা রাখছে আর কি। শুনলাম রাজনীতিতে তোমার অনেক জনপ্রিয়তা, তা রাজনীতি কি ক্যারিয়ার হিসেবে গড়বে? না স্যার, ছাত্র রাজনীতি করেছি, তবে ক্যারিয়ার গড়া রাজনীতিবিদ হতে চাই না। এসব আপনাদের মতো বড় মানুষদের জন্য, আমাদের জন্য না। সেটা কয়জনে বুঝে। তুমি চাইলে আমার দলে আসতে পারো, ভালো পদে থাকবে। এই ঢাকা শহরে কেন্দ্রীয় সহসভাপতি হতে পারবে। ধন্যবাদ স্যার, তবে আমি মনে হয় এটার জন্য এখনও যোগ্য না। ভেবে দেখো, অফারটা কিন্তু ভালোই ছিল। জি অবশ্যই। নীল চলে গেল। সাদিক মোল্লা তার পিএকে ডাকলো। রুহুল, খোঁজ নাও, এ আবার বিপক্ষের দলের যোগ যেন না দেয়। এ পোলা রত্ন, বুঝলে? যদি নেতা হয় আমাদের বেল থাকবে না, তাকে দাস করে রাখতে হবে। জি স্যার, তবে স্যার যদি পোলা রাজনীতি না করে তখন? তাহলে ওকে নিয়ে আমি নিশ্চিত হব আর কি। সাবধানের তো আর হাত পা নেই যে আগে থেকে জানবো, খোঁজ খবর রাখিও। রুহুল সাদিক মোল্লার আদেশস্বরূপ কয়েকজনকে বলল নীলের উপর নজর রাখতে। নীল সাদিক মোল্লার বাসা থেকে বের হয়ে মুক্ত আকাশে জোরে নিঃশ্বাস ফেলল। তারপর মনে মনে বলল, যা ভেবেছি আমার জনপ্রিয়তা দেখে তার দলে নেওয়ার ধান্দা। আরে আমি যদি রাজনীতি নিয়ে ভাবতাম তাহলে তাদের মতো নেতাদের মাথায় বসিয়ে অর্ডার করার ক্ষমতা রাখতাম। এসব ভেবে হেসে দিল নীল। কিছুটা দূর বাইক চালিয়ে আসতে দূরে মনে হলো পরিচিত কেউ একজনের চেহারা স্পষ্ট হচ্ছে। ভালো করে দেখার জন্য বাইকের স্পিড কমিয়ে নিল। দূরে ফুচকা খাচ্ছে সাদা 3 পিস পরা ফারিহা। নীল সেদিকে গেল। এ অসময় বাইরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আক্কেল জ্ঞান কি কিছু নাই? ভেবে কাছে গেল নীল। নীলকে দেখে ফারিয়া হেসে সালাম দিল, তবে নীল উত্তর দিল না। এক রাশ রাগ যেন উপচে ফেল ফারিহার দিকে তীরের মতো। এই সন্ধ্যাবেলা এখানে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার কি প্রয়োজন? ফারিয়া অবাক হলো, এ প্রথম নীল তার সাথে কথা বলল, তাও এভাবে। এর আগে যতবার দেখা হয়েছে সালামটুকু সাথে কেমন আছো এ পর্যন্ত, আজ কি হলো? তবে সেসব বাদ দিয়ে বলল, আসলে ভাইয়া হঠাৎ খেতে ইচ্ছে হলো তাই। আপনি খাবেন? এই মামা আরেক প্লেট দাও। ভাইয়া ঝাল কি কম নাকি বেশি খাবেন? ফারিহার এমন গা ছাড়া ভাব দেখে নীলের যেন রাগ আজ না চাইতেও আসছে। তবুও রাগ কন্ট্রোল করে বলল, আমি খাবো না, আর তোমার খাওয়া হলে বাসায় যাও। ফারিহার এবার বিরক্ত লাগলো, নিজে খাবে না ভালো কথা, তা কিভাবে হুকুম করার মানে কি? সে কি ডেকে আনছে তাকে? তবে কথা না বাড়িয়ে বিল মিটিয়ে চলে গেল ফারিহা। কিছুটা যেতে মনে হলো কেউ একজন পিছন পিছন আসছে। পিছনে তাকাতে দেখে নীল বাইক ঠেলে ঠেলে আসছে। ফারিহা দাঁড়িয়ে গেল, নীলের দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার পিছনে আসছেন? নীল কিছু বলল না। ফারিহা ফের আবার বলল, তাহলে এখানে থেমে যান, এটা আমার এলাকা, বিপদ হবে না। তবে আপনি আসলে বিপদ হবে। আমি আসলে বিপদ হবে? নীল ফারিহার কথায় অবাক হয়ে বলল, হবে। পাড়ার লোকে নানা কথা বলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের, আমাদের পেছনে কাক হাঁটলেও সমস্যা, সেখানে আপনি তো জোয়ান পোলা। ফারিহার ইঙ্গিত বুঝতে পেরে নীল আর সামনের দিকে গেল না। তবে দূর থেকে তাকিয়ে দেখলো ফারিহার দৌড়ে চলে যাওয়া। সন্ধ্যা 7টায় অফিসে গেল ফায়েজ। উজ্জ্বল ফায়েজকে দেখে বলেছে তাকে তৌফিক খান ডেকেছে। ফায়েজ জানে তার বাবা এখন কি বলবে, তবুও যেতে হবে। কিছু তো শোনা লাগবে, নিজের ইচ্ছা জব করি, বাবা তো তার শোধবোধ তুলবেই। আসতে পারি? তৌফিক খান অনুমতি দিলেন। তারপর ছেলেকে বলল, তুমি নিজের পছন্দ মতো সময় রেখেছো অফিসে আসার, আমি কিছু বললাম না।
তাই বলে অফিস রেখে কাউকে না বলে বাইরে যাওয়াটা কি তোমার দায়িত্বজ্ঞানের পরিচয় দিচ্ছে? বাবার কথায় ফায়েজ মনে মনে বলে। সারাক্ষণ কথা শুনিয়ে বলে, কিছু বলে নেই। তারপর বাবা চোখের দিকে তাকিয়ে বলল, সরি, তবে আমার জরুরি কাজ ছিল তাই যেতে হয়েছে। কি এমন জরুরি কাজ যা অফিসের কাজ থেকে বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, সব কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ। কয়েকটা মিটিং ক্যান্সেল করার চেয়ে গুরুত্বপূর্ণ ওই কাজ কয়েক কোটি টাকার চেয়েও গুরুত্বপূর্ণ। সেটাই জানতে চাচ্ছি। আপনি আমার বস, আমি আপনার স্টাফ, তাই আমার ব্যক্তিগত কথা বসকে বলবো এমন তো না। এটা অফিস রুলসের মধ্যে নেই। যদি থাকে আমাকে দেখিয়ে দিবেন। ফায়েজের এমন কথায় তৌফিক খানের চোয়াল শক্ত হয়ে গেল। তবুও নিজেকে সামলিয়ে নিয়ে বলল, কয়েকটা ফাইল দিয়েছি, সেগুলো কি করা চাই 1 ঘন্টার মধ্যে। ফায়েজ নিজের কেবিনে এসে দেখলো উজ্জ্বল আর তারিফ খান সেখানে বসেছিল আগে থেকে। তারিফ খান ভাতিজার কপালে ঘাম দেখে বলল, কি রে, তোর বাপে কি ডোজ বেশি দিয়েছে? তোমার ভাই কেমন ডোজ দিতে পারে জানো না? তা চাচু কি ডোজ দিল রে? উজ্জ্বলের কথায় কয়েকটা ফাইল জোরে শব্দ করে টেবিলে রেখে বলল, 1 ঘন্টার মধ্যে সব ফাইলের কাজ শেষ করতে হবে। কি? একসাথে উজ্জ্বল আর তারিফ খান চিল্লায় উঠল। বুঝি না ভাইজান কি তোকে রোবট মনে করে যে 10টা ফাইল 1 ঘন্টায় করবি? চিন্তা করিও না, অলরেডি 7টা শেষ আর 3টা হয়ে যাবে। আমরাও হেল্প করি না, আমি নিজের কাজ নিজে করতে জানি। তোমরা যাও। মন আর ঋতু বসে একটা মুভি দেখছে। রুবি খান এসে কিছুক্ষণ বকাঝকা করলো, কিন্তু তাতে কিছু হলো না। সে আগের মতো টিভি দেখে যাচ্ছে। রিক অবশ্যই বাসায় নেই, মায়ের সাথে খালার বাসায় গেছে। মনকে যেতে বলেছে কিন্তু সে যাবে না, তার নাকি মাথা ব্যথা। আর এদিকে এখন ঋতুর সাথে টিভি দেখা। ঋতুর মন এখন ফুরফুরে। সন্ধ্যায় ফায়েজ ভাইয়ের সাথে গল্প করে এখন মন অনেক ভালো। কিছুক্ষণ দাদির সাথে গল্পও করছে। এখন টিভি দেখছে। নতুন মুভি রিলিজ হওয়ার পর আজ টিভিতে দেখাচ্ছে। তৌফিক খান পছন্দ করে না মেয়ে বউরা সিনেমা হলে গিয়ে মুভি দেখুক, তাই তারা কখনো সিনেমা হলে গিয়ে মুভি দেখেনি। রাত 9টায় তৌফিক, তায়েফ, তারিফ, উজ্জ্বল ও ফায়েজ একসাথে আসলো। তখনও মন আর ঋতু টিভিতে মশগুল হয়েছিল। তৌফিক খান ঋতুকে বলল, মা, তোমার মাথা ব্যথা কমছে? আজ শরীর ভালো তো? জি বড় বাবা, এখন আমি পুরোপুরি ফিট। ফায়েজ ঋতুর দিকে তাকালো। সন্ধ্যার চেয়ে এখন বেশি সুস্থ মনে হচ্ছে। কিছু না বলে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দুই বোনের মাঝখানে বসে বলল, তোরা কি আরামে আছিস? কোনো কাজ নেই, যা আমাকে শরবত করে দে। মন জানে কথাটা ঋতুকে বলছে, এতে চুপচাপ টিভিতে নজর রাখলো। ঋতু হাই তুলে বলল, সারাদিন অসুস্থ ছিলাম, খোঁজ নিলেন, এখন আসছো শরবত খাওয়াই দিতাম। যাও সরো তো, এই জন্য তোমার বউ দরকার এসব ফরমাইশ খাটতে। হ্যাঁ, বউ দরকার, বলে উঠে গেল উজ্জ্বল। আজকাল ছোটরাও বিয়ের কথা বলে খোঁচা মারে। আচ্ছা ভাইয়া, ফায়েজ ভাইয়ের বিয়ের পর তোমার জন্য পাত্রী দেখব কেমন? উজ্জ্বলের পা থেমে গেল ঋতুর কথা শুনে। করিডোরে দাঁড়ানো ফায়েজও সে কথা শুনল। উজ্জ্বল একবার উপরে দাঁড়িয়ে থাকা ফায়েজকে দেখল। তারপর মাথা বাঁকা করে বোনকে দেখে বিড়বিড়িয়ে বলল, কেউ একটা পায় না আর কেউ দুটো পায়। আজ 1 মাস হয়ে গেল জেরিন ঋতুকে পড়াচ্ছে। মেয়েটার বোঝানোটা দারুণ। ঋতুর মাথা থেকে জেরিন আর ফায়েজকে নিয়ে যে বিরহের জন্ম নিয়েছে তা আর নেই। ফায়েজকে একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিল ঋতু, সে কি জেরিন আপুকে চেনে? ফায়েজের সোজাসাপটা উত্তর, চিনে না। এমনকি তার কোনো মেয়ে বান্ধবী নেই। বন্ধু বলতে একজন ছিল, সে রাজা, বর্তমানে দেশের বাইরে। আর উজ্জ্বল ছাড়া কোনো বন্ধু নেই। ঋতু অবাক হলো, 13 বছর দেশের বাইরে ছিল, অথচ ওখানে কেউ বন্ধু হয়নি। এত বছর একলা কেমনে ছিল? রোবট নাকি? ঋতুর কথায় সেদিন বিকেলে ছাদে বসে দোলনায় দোল খাওয়া ফায়েজ হেসেছে। দিনটি শুক্রবার থাকায় ফায়েজ সহ বাড়ির সকল পুরুষ বাসায় ছিল। ফায়েজের হাসি দেখে অষ্টাদশী কন্যা আবারও প্রেমে পড়ল। বয়সটাই তেমন, যখন তখন প্রেমে পড়বে, আবেগে কাঁদবে, উল্টাপাল্টা বুঝবে। ফায়েজ ঋতুর চোখের দিকে তাকে শুধু বলেছিল, ভিনদেশে বন্ধু হয় না বোকা মেয়ে, সেখানে প্রয়োজনে সব পাবা, শুধু পরিবার ছাড়া। ঋতু এখন নিশ্চিত যে ফায়েজকে পেতে পারে। তবে বড় মা, বড় বাবা কি মানবে? অবশ্যই মানবে। আমায় কত ভালোবাসে। তারিফ খান বড় ভাই ভাবির আদেশে জেরিনের সম্পর্কে খোঁজ নিল। অবশ্যই নীল থেকে সব জেনে তারপর নিয়েছে। নীলের ইমিডিয়েট সিনিয়র জেরিন। গত বছর পাশ করে বের হয়েছে। কোনো এক প্রোগ্রামে একসাথে কাজ করায় বেশ ভালো পরিচয় রয়েছে, তবে তেমন ডিটেলসের কিছু জানে না নীল। একদিন রাস্তায় নাকি দেখা হয়, তখন কথা প্রসঙ্গে নীল ঋতুকে পড়ানোর কথা বলে। জেরিনের কিছু বাড়তি আয়ের দরকার ছিল, তাই আর দ্বিমত করেনি। নীলকে যেহেতু চিনে ভালো ছেলে হিসেবে, তাই সাহস করে বড়লোক বাড়িতে পড়াতে চায়। মাইনেও ভালো ছিল, পাশাপাশি 9টা to 5টা একটা জব তো আছে। দুটোর বেতন দিয়ে সংসার ভালো চলে। মায়ের বয়স হয়েছে আর 2 বছর পর রিটায়ার্ড করবে। বোনটাও ছোট, যত বড় হচ্ছে খরচ যেন বাড়ছে।
ভাড়া বাসায় থাকে, নিজেদের জমি থাকলেও বাড়ি করতে পারলো কই। সন্ধ্যায় আজ ঋতু সকলের জন্য থাই স্যুপ আর অন্থন করলো। সকলে বেশ প্রশংসা করেছে, তবে ফায়াজের মুখ দিয়ে একটা শব্দ বের হলো না, যেন রেস্টুরেন্ট বা হোটেলে খাবার খাচ্ছে, তাই ভালো মন্দ বলা যায় না। ঋতু প্রায় রান্না করে, মাসে একবার তো রান্না করবে। মা চাচিরা দেয় না রান্না করতে, তার দাদির নিষেধ নাকি নাতনি যেন রান্নাঘরে না যায়। সময় হলে রেঁধে খাওয়াবে, এখন পড়াশোনা করার বয়স, আনন্দ করার বয়স, কোমরে কাপড় গুজে রান্না করার বয়স না। শাশুড়ির উপর কথা 3 বউর 1 বউ বলে না, তাই ঋতুকে কখনো কাজের জন্য কোনো ফরমাইশ খাটতে হয় না। তবে রোজার সময় শরবত বানানো, ইফতার বাড়া, সালাদ করা, টেবিল গুছিয়ে রাখা, সকলকে ডাকা, এটা ঋতু আর মনের একমাত্র কাজ। রিকের জন্যও কাজ রয়েছে, যেমন গাছে পানি দেওয়া, সকলের রুমে নামাজ পড়ার পর পানি রেখে আসা, বাসার সকল দরজা জানালা বন্ধ করে দেওয়া, সন্ধ্যায় ছাদ থেকে কাপড় আনা। সব কাজ থাকলেও নীলের কোনো কাজ নেই। বাসায় থাকলে মোবাইল কিংবা ঘুম, আর বাইরে থাকলে তো আজানের 5 মিনিট আগে এসে কোনো রকম হাত মুখ ধুয়ে ইফতারে বসা। তৌফিক খান এসবের জন্য মাঝে মধ্যে বলে, তবে তায়েফ খান ছেলের উপর ভীষণ ক্ষিপ্ত। ঋতুর খুব ইচ্ছে হলো ফায়েজ ভাই কিছু বলুক, তবে ফায়েজ বলল না। 1 বালতি পানি ঋতুর ইচ্ছার উপর ঢেলে দিল ফায়েজ। তৌফিক খান খাওয়া শেষ করে তারিফ খানকে জিজ্ঞেস করলো, মেয়েটা কি ভালো মনে হয়? আমার তো ভালো মনে হলো, খোঁজ নিয়ে যা জানলাম তাতে খারাপ কিছু দেখিনি। শুধু বাবা নেই, মাও সম্মানিত পেশায় রয়েছে, শিক্ষকতা করে। তায়েফ খানকে উদ্দেশ্য করে বলল তৌফিক খান, তা তোমার কি মত? ছেলে যেহেতু তোমাদের মতামত বেশি দরকার। বড় ভাইয়ের কথায় তায়েফ খান একবার স্ত্রী রুবির দিকে তাকালো, তারপর হেসে বলল, আম্মাকে জিজ্ঞেস করা দরকার। আম্মা নিজে বলছে ভাইজান। সিমরান বলল, তাহলে আমাদের আপত্তি নাই ভাইজান, তবে আপনার ভাতিজার মত জেনে নিলে তাহলে ভালো হয়। রুবি তোমার ছেলে কি বলছে? স্বামীর কথা রুবির মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাল যখন উজ্জ্বলকে জিজ্ঞেস করেছে তখন উজ্জ্বল জানিয়েছে চিনে না জানেন এমন কাউকে বিয়ে করবে না। এইসব বিয়ে নিয়ে তাকে জোর যেন না করে, কিন্তু একথা কি করে বলবে ভেবে পায় না রুবি। এত কিছুর মধ্যে ঋতু, মন আর রিক যেন কিছু ঠাউর করতে পারল না। কিসের কথা হচ্ছে, কোন মেয়ে কিছু বুঝতে না পেরে সবার দিকে তাকাচ্ছে। স্ত্রীকে চুপ থাকতে দেখে তায়েফ খান বুঝে গেলেন ছেলে রাজি না। ছোট ভাই তারিফের দিকে তাকিয়ে বলল, কাল বিকেলে আমরা মেয়ে দেখতে যাব। তোমার ভাতিজাকে বলিও তৈরি থাকতে। পছন্দ হলে বিয়ে হবে, না হলে হবে না, কিন্তু দেখতে যেতে যেন তার কোনো দ্বিমত না আসে আমার কানে। তায়েফ খান আর তৌফিক খান উঠে বাইরে গেলেন। বাগানের একপাশে সুন্দর বসার জন্য চেয়ার রয়েছে, সেখানে বসে দুভাই কিছু সময় কাটাবে। উজ্জ্বল খাওয়া বন্ধ করে বড় মাকে বলল, বড় মা, আমি বিয়ে করতে চাই না। বড় মা কিছু বলার আগে ঋতু বিষয়টা বুঝতে পেরে চট করে বলল, ওদিন না বউ বউ করলে, আর আজ বিয়ে করবে না কেন ভাইয়া? উজ্জ্বল বোনের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, মজা করে বলেছি। আরে সত্যি ধরে নিল। মন আর রিকো ঋতুর সাথে তাল মিলাতে শুরু করলো। উজ্জ্বল বলতে ভুলে যায়নি, ঘর শত্রু বিভীষণ। তারিফ খান ভাতিজার কাঁধে হাত রেখে বলল, চল দেখে আয়। পছন্দ না হলে বলে দিস, তবে দেখতে আপত্তি কোথায়? অসহায় হয়ে ফায়েজের দিকে তাকাতে ফায়েজ বলে, একটা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য মন আঁকোপাকো করছে। বিপদে বন্ধু চেনা যায়, এই কথাটা যেন সত্যি হলো। ভেবেছিল ফায়েজ কোনো কিছু করবে, কিন্তু সে তো বিয়ের দাওয়াত খাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। ঋতু, মন আর রিক উল্লাসে মেতে উঠল, তারা শপিং করতে যাবে। মা চাচিদের বলছে কি কি কিনবে, কয়টা ড্রেস লাগবে, এইসব। তাদের পাগলামি দেখে ফায়েজ সিঁড়ি দিয়ে উপরে যেতে যেতে বলল, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি ঘুম নেই। এদিকে এখনও মেয়েও দেখলো না, বিয়েও ঠিক হলো না, ওরা আসছে শপিংয়ের লিস্ট করতে। খানবাড়িতে সম্ভব এসব? আজ শনিবার জেরিনদের বাসা যাওয়ার কথা ছিল, কিন্তু রাতে জেরিন জানায় তার পরীক্ষা আছে, তাই সে আসতে পারবে না ঋতুকে পড়াতে। সবার মন খারাপ হলো, তবে বাচ্চা পার্টি যেন একটু বেশি। তারা মেয়ে দেখতে যেতে পারবে না। মন খারাপের মাঝে বেলা 11টায় বাড়িতে আসলো দিদার হোসেন আর তার ছেলে জব্বার হোসেন, স্ত্রী নবীনা হোসেন, তাদের 2 মেয়ে ছায়া আর যারা। ছায়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, যারা ক্লাস 9-এ পড়ে। বাবা ভাই ভাবিকে দেখে হাসনায়ারা খান খুশিতে যেন আত্মহারা। তবে রাগ করলো এতদিন পর মনে পড়ল। আরজুমান আজ বাহিরে আসলেন। কুটুম বাড়ির থেকে লোক আসছে, ঘরে বসে থাকে কেমনে? মন দাদিকে নিয়ে আনলো ড্রয়িং রুমে। কথার মাঝে ফায়েজ রেডি হয়ে নিচে নামতে নামতে বলল, আসলাম আজ 1 মাস 8 দিন হলো, তোমাদের এখন মনে পড়লো আমার কথা? ফায়াজের কথা সকলে তাকালো সেদিকে। নানাকে এত বছর পর থেকে সালাম করলো। একমাত্র নাতিকে পেয়ে খুশিতে কেঁদে দিলেন দিদার হোসেন। ভাগিনাকে বুকে জড়িয়ে নিল জব্বার হোসেন। ফায়েজ ও বোনদের মাথায় হাত বুলিয়ে দিল। এখন তো আর জড়িয়ে ধরা যায় না, সতর্ক করা বড় হয়েছে। ছায়াকে ফায়েজ 2 বছরে দেখলো, যারাকে আগে দেখেনি। তারাও একমাত্র ভাইকে দেখে হেসে সালাম দিয়ে কথা বলল, এতদিন আসুনি কেন আমাকে দেখতে? আরে মামা, জানিস তো আমার স্কুল আছে, তার উপর এসএসসি পরীক্ষায় গার্ড দিয়েছি। ছায়াও পরীক্ষা দিল এবার, কাল পরীক্ষা শেষ হতে আজ হাজির। তা তুই গেলি না কেন?
ওর দোষ নাই রে ভাই, তোর দুলাভাই আসার পর অফিসের কাজে লাগিয়ে দিল। ছেলে আমার একবেলাও গল্প করতে পারে না, একটু ভালো মন্দ খেতে পারে না। হাসনার মুখে এমন কথা শুনে তৌফিক খানের চোখ কপালে। সকলে একসাথে হেসে দিল। তৌফিক খান বুঝলেও না ছেলেকে তিনি প্রেশার কখন দিল কাজের। ছেলে নিজে যে ভার্সিটিতে জব করে বাড়তি পরিশ্রম করছে সেটা তার মায়ের চোখে পড়ে না। অনেক হাসি আনন্দ করার মাঝে ফায়েজ অফিসে গেল। বলে গেছে দুপুরে এসে মামা নানা মামি আর বোনদের সাথে খাবে। তৌফিক খান অবশ্যই মানা করেছে, কিন্তু ছেলে শুনলে তো উল্টো আরও বলে, এরপর 1 ঘন্টায় কি আজ সারাদিন কাজ করিয়ে নেবেন? হাসনা ছেলের হেয়ালি বুঝল না, তাই জিজ্ঞেস করছে, কি হয়েছে রে বাপ, আমায় বল। সেদিন যে 1 ঘন্টা 10টা ফাইলের কাজ সম্পূর্ণ করতে হয়েছে তা বলে দিল। সকলে কেমন চোখে যেন তাকালো তৌফিক খানের দিকে, এই যেন চোর ধরা। হাসনি একটু বিলাপ করে বলল, এই জন্য তো আমার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে। দেখেন আম্মা, দেখছেন আপনার ছেলে কিভাবে অত্যাচার করলো? আর্যমান ছেলের দিকে তাকিয়ে বলল, তৌফিক, বাড়ির কর্তা হয়েছ বলে মনে করো না আমি আজও শাসন করা ভুলে গেছি। বেশি যদি আমার নাতির উপর চাপ দাও আমি কিন্তু চেলাকাট না, আমার হাতের লাঠি দিয়ে তোমাকে ছোটবেলার মতো শাসন করব। 3 ভাই তো কম মার খাওনি, ছোটদের সামনে যেন এসব শুনতে না হয়, আর সেভাবে চলবে। আর্যমানের কথা শুনে আবারও হাসি রোল পড়ে গেল। তাইফ খান হাসল না, কারণ কখন যে বিপদ তার দিকে আসে তার কোনো ঠিক নেই। তবে তারিফ খান কিন্তু সবার দৃষ্টি অগোচরে হাসল। ফায়েজ বের হয়ে গেল, বাইকে বসে হেলমেট পরে হাসল, তারপর বিড়বিড় করে বলল, দাদি আমার বুড়ো হলে কি হবে, এখনও জানে কোন ডোজ দিলে কি হয়। দিনটা আজ অনেক ভালো কাটলো। এ যে আজ বড় মার বাড়ির লোকেরা আসলো সে উপলক্ষে ফায়েজ ভাইয়ের বাসায় ছিল। সকলে কতটা আনন্দ করে সময় পার করলে বেশ ভালো লাগলো। সন্ধ্যার আগে তারা চলে গেছেন, গ্রামের দিকে যাবে। কাল নাকি মামার স্কুলে মিটিং আছে, তাই আর জোর করেও রাখতে পারেনি কেউ। তবে তৌফিক খান গাড়ি দিয়ে গেলেন যাওয়ার জন্য। গ্রামের রাস্তায় গাড়ি পাওয়া কষ্টকর। ফায়েজ ভাই সন্ধ্যায় বের হয়ে গেল। মন খারাপকে দূরে সরিয়ে কল দিল জীবন্ত মহলে। সাথে সাথে রিসিভ করলো রোহান, ঋষি, নাবিলা। ফারিহা নাকি বাহিরে মেসেজ করে দিল। সারাদিন কি হলো সবই শেয়ার করলো। তার মাঝে হুট করে ঋষি বলল, ঋতু, 2 শাকচুন্নির নজর পড়লো তোদের বাড়ির দিকে। কি বলিস, কারা তারা? আমাদের বাড়িতে কেন আসবে? আরে শুন না, তুলি আর তিশা তো ফায়েজ স্যার আর নীল ভাইয়াকে নিয়ে যে টানাটানি শুরু করলো, মনে হচ্ছে তোদের খানবাড়িতে না উঠে থামবে না। বললে হলো, আমার সাদা বিড়ালের দিকে নজর দিলে চোখটা বের করে মার্বেল খেলবো। ঋতুর কথায় ফোড়ন দিয়ে নাবিলা বলল, ভালো বলেছিস রে, কতদিন মার্বেল দিয়ে খেলি না। সে ছোটকালে খেলতাম, জমাতাম, আর এই ঋষি বাদরটা আমার সবগুলো নিয়ে যেত। নাবিলার কথা শুনে ঋষি মুখ কুচকে নিয়ে রোহানকে বলল, একে বিয়ে দিয়ে বিদায় কর না, তোরও শান্তি হোক আমারও একটু হোক। কি আমি অশান্তি করি? এ তোর খাই না রে, এ রোহান ছাগলের খাই যে তোরা সারাক্ষণ লাগিস। নাবিলা বেয়াদবি করবি না, আমি তোর বড় ভাই হই, আসছে আমার বড় ভাই। তা বড় ভাই, আপনার জন্য কি করতে পারি? আপনি আমার ক্লাসে কেন পড়েন? আদু ভাই নাকি? নাবিলার বাচ্চা রে, আমার বাচ্চা তোকে মামা ডাকবে না এভাবে বললে। সব সময় ঋষি আর নাবিলার মারামারি দেখলো, রোহান আর নাবিলার মারামারি দেখে হেসে দিল ঋতু। হাসি থামিয়ে ঋতু বলল, এ তোরা বাসায়ও এমন মারামারি করিস? নাবিলা আর রোহান একসাথে বলল, না। ঋষি বিরক্ত হয়ে বলল, এত চিল্লাস কেন? যা বলবো ভাবছি সব ভুলে যাচ্ছি। ঋতু 2 ভাই বোনকে থামিয়ে ঋষিকে বলল, বল কি বলবি? আরে ওরা দুটো যা শুরু করলো, ফায়েজ স্যার না পটলেও তোর ভাই কিন্তু পটে যাবে। কি? ওই তেঁতুল গাছের পেতনি আমার ভাবি হবে? কখনো না, কোনো দিনও না। আমি মানি না, মানব না। রাখ তোর ড্রামা, তোর এসব দেখে মনে হয় সব থেমে যাবে। তোর ভাইয়ের গার্লফ্রেন্ড না থাকলে বিয়ে দিয়ে দে। সেটা কিভাবে সম্ভব? 2টা বড় ভাই রেখে ছোটটাকে বিয়ে বাবা দিবে নাকি বড় বাবা দিবে? তাহলে আর কি? আঙ্গুল চোষ। মনটা কেমন খারাপ হয়ে গেল। তুলি দেখতে শুনতে ভালো, শুধু ব্যবহারটা খারাপ। ভাইয়া যেহেতু ভার্সিটির ভিপি, বড়লোক বাপের পোলা, তুলি নিশ্চয়ই খারাপ ব্যবহার করবে না। তাহলে কি ভাইয়া পটে যাবে? এসব ভেবে কষ্টে বুক ফেটে যাচ্ছে ঋতুর। ঋতুকে চুপ থাকতে দেখে রোহান বলল, কি রে, এখন থেকে এমন মরা হয়ে যাচ্ছিস যে ভাবি ঘরে আসলে তো তোকে পাওয়াও যাবে না। আমি ইমাজিন করছি রে, অসহায়ের মতো বলল ঋতু। 3 জন একসাথে বলল, কি? তুলি কি ভাইয়াকে পটিয়ে ফেলল? আরে না, তাদের কথা বোঝা যায় পটাতে পারেনি। তবে আমাদের আটকাতে হবে। কিভাবে? হয় বাহির থেকে কারোর সাথে লাইন করিয়ে দিতে, নয়তো আমাদের মধ্যে থেকে কেউ একজন। ঋষির কথা শুনে তৎক্ষণাৎ নাবিলা বলে উঠল, আমাদের মধ্যে মানে? তুই কি তোর কথা বলছিস? এ ঋষি, তুই গে, আগে জানতাম না তো। নাবিলার কথা শুনে রোহান আর ঋতু চোখ কপালে। ঋষি নিজেও বেকুব বনে গেছে, বিরক্ত হয়ে বলে, সিরিয়াস মুহূর্তে তোর এমন ফালতু কথা জাস্ট অসহ্য লাগে রে। আমি আমার কথা বলিনি, তোর আর ফারিহার কথা বলছি। এটা পাগলও বুঝতো, কিন্তু তুই তো বোঝার না। তুই বাদ, ফারিহা যদি চায় তবে ওকে, তবে এরা।
ঋষির কথা শেষ হওয়ার আগে ঋতু লাফিয়ে বলে, ওকে ডাক, ফারিয়া বেবি রাজি হোক আর না হোক ও আমার ভাবি হবে। নাবিলার তাতে সমস্যা নাই, তার এসব প্রেম ভালোবাসা আসে না, সে শুধু একটু ক্রাশ খায় আর কি। যদি কখনো কোনো ছেলে প্রপোজ করে সে দ্বিতীয়বার নাবিলার দিকে আর তাকিয়ে দেখে না। নাবিলার এমন রসকসীন কথায় ছেলেরা প্রপোজ করতে এসে জ্ঞান দিয়ে যায় ছুরি ছুরি। নাবিলার এসবে কিছু যায় আসে না, ওর মতে বিয়ে ছাড়াও জীবনে অনেক কিছু আছে। মাঝে মাঝে বলেও, আমি যদি প্রেম করি তাহলে তোরা সবগুলো যা মরা আরও মরে যাবি। আমি আছি বলে এমন শিমুনি গ্রুপে আজও লাল পতাকা ওঠেনি। সবুজ বাতি ঝলঝল করছে সারাক্ষণ। প্রেম করলে ওই ব্যাটার হাজারো আদেশ নিষেধ শুনে আমার রঙিন জীবনে তেজপাতা করার মতো বোকা আমি না। প্রেম করে বোকারা চিল করে আমার মতো সুন্দরী চালাকরা। সেদিন ঋষির সাথে এসব নিয়ে ঝগড়া হয়নি এমন না, ঝগড়া হয়েছে, তবে বুঝে আসে না নাবিলা আসলে প্রেম করবে না, তাহলে ক্রাশ খেয়ে আবার ছ্যাঁকা খাওয়ার গান গায় কেন। রাতটা গভীর। আজ ফায়েজ উজ্জ্বল ছাদে বসে আছে। নীরবতা ভেঙে উজ্জ্বল বলল, তোর কত সময় লাগবে আর নিজের অনুভূতি বুঝতে, নাকি শূন্য অনুভূতির আশে বসে আছি আমরা? ফায়েজ আকাশের দিকে তাকিয়ে বলল, সময় সব বলে দিবে, তবে অনেক অজানা কিছু জানা বাকি। আর আমার অনুভূতির চেয়ে তার আমার জন্য কি অনুভূতি কাজ করে সেটা জানা বেশি দরকার। কিভাবে জানবি? তোর বিয়ে আগে হোক তারপর বলবো। উজ্জ্বল আর কিছু বলল না। সবাই তার বিয়ে নিয়ে উঠে লাগলো, অথচ উজ্জ্বলের মন ওই কালো লম্বা চুলের মায়াবী আঁখিতে আটকে আছে গরমে জ্যামে দাঁড়িয়ে থাকা চিপচিপ ঘামের মাঝে অপেক্ষারত নারীকে। থেমে গেছে সময় যখন বারবার ঘড়িতে দেখা রমণীর অস্থিরতা দেখে। সময়কে জানান দিচ্ছে, রমণীর বড্ড তারা, সময় তুমি ধীরে চলো। জানে না কিছু, নামটাও জানা নেই। দুবার রাস্তায় দেখা, তারপর একই সময় কয়বার যে সে রাস্তায় দাঁড়িয়েছিল উজ্জ্বল, তবুও মিলল না রমণীর দেখা। হতাশ বুকে ফিরে এসেও হাল ছাড়েনি কখনো। আসে এটুকু, যদি মিলে ছায়া তবে হোক বসন্ত ফুলের মেলা। সময় কতটা দ্রুত চলে গেল। আরও এক সপ্তাহ কেটে গেল। এখনও মাঝে মধ্যে বৃষ্টি হয়, যেমন আজ সকালে হয়েছে। ঋতু ভার্সিটিতে যায় বন্ধুদের সাথে আড্ডা, আর ক্লাসে ফায়েজ স্যার আর ফায়েজ ভাইয়ের মাঝে বিস্তার ফারাকের মধ্যেও বারবার প্রেমের বাতাসে দোলে। তবুও কোথাও যেন শূন্যতা ঘিরে রয়েছে। ফায়েজ ভাই বাসায় যেমন কথা বলে ভার্সিটিতে যেন চিনিও না, অথচ তাদের শরীরে একই পরিবারের রক্ত। তাদের নামের পাশে খান শব্দটা ঝলঝল করছে। দিনটা শনিবার ছিল, ভার্সিটি খোলা থাকলেও প্রথম বর্ষের আজ কোনো ক্লাস ছিল না, তাই শুক্রবার আর শনিবার ছুটির দিনের তালিকা রয়েছে। ঋতু বাসায় থাকলেও বাসায় নেই নীল। তার ক্লাস থাকুক আর না থাকুক, ভার্সিটির গেট যেন তাকে পার করতে হবে। স্যাররা যেন তাকে না দেখলে প্রাণ হারিয়ে একটা দুটো শিক্ষক মারাও যেতে পারে। এতটা নয়নের মণি হয়ে রয়েছে নীল, অথচ নীল কোন পরিবারের সন্তান তা আজও অনেকে জানে না। দুপুরে আজ নীল বাসায়। ঋতু এলো ভাইয়ের রুমে। বিছানায় পড়ে থাকা আইফোন 14 বেজে যাচ্ছে বারবার। ঋতু চারদিকে তাকিয়ে পানির শব্দে বুঝলো ভাই তার গোসলে। অথচ কলের ওপাশে মানুষটির যেন দম নেওয়ারও জো নেই। মানুষ ওয়াশরুমে ইমার্জেন্সি হলেও এত জোরে দৌড়ে না যতটা কল মালিক বারবার কল দিয়ে বোঝাচ্ছে। একবার চাইলেও বেজে যাক কল, তাতে কি, ভাইয়া এসে ধরবে। কিন্তু আবার কি মনে করে বিছানার দিকে গেল। হাতে মোবাইল নিয়ে দেখলো আননোন নাম্বার। মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কয়েক সেকেন্ড বাদে টুট টুট করে কল কেটে গেল। ঋতু মোবাইল রাখতে গিয়ে নজর গেল 27টা কল করেছে কোনো এক খেপা। জোরে একবার ডাকলো ভাইকে, তখন পানির শব্দ বন্ধ। এ ভাইয়া, তোমার কল আসছে বারবার। কোন এক পাগল 27 বার কল দিয়েছে, তাড়াতাড়ি আয়, নয়তো পাগলের প্যান্ট খারাপ হয়ে যাবে। নীল বোনের কথা শুনলো, তারপর বলল, তুই রিসিভ করে বল ভাইয়া গোসলে, আর না হয় রেখে দে, আমি এসে কল দিব। আবারও পানির শব্দ। ঋতু মোবাইল রেখে দিল। দরজা পার করার আগে আবারও কল বেজে উঠল। ঋতু একবার ওয়াশরুমের দিকে আরেকবার মোবাইলের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, কার তার ছিঁড়া হলো রে, এই অসময়ে কল দিচ্ছে, বিরক্ত লাগে। এ ভাই আর গার্লফ্রেন্ড নাকি? কত আজগুবি ভাবনা মাথায় নিয়ে শেষে কল রিসিভ করলো। ঋতু কিছু বলার আগে ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, এত কল দিলাম ধরেননি কেন? আপনি আমায় ইগনোর করছেন কেন? শুনুন, আমার বাবার যা আছে না, আপনার পরিবারও খেতে পারবে। আমি বলে আপনার জন্য চাকরির ব্যবস্থা করে দিব, শুধু আমার প্রপোজাল মেনে নেন। ঋতু কি বলবে বুঝতে পারছে না। চুপ করে আছে দেখে আবারও বলে উঠল, কি হলো কথা বলুন। ভার্সিটির ভিপি একটা মেয়ের সাথে কলে কথা বলতে লজ্জা পায়, এটা যদি কেউ শুনে তাহলে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আমি চাই না কেউ হাসুক। আমি দেখতে অনেক সুন্দর, বড়লোক চাইলে পেয়ে যাব আমার লেভেলের। কিন্তু আপনার চোখ তো আর পাবো না, তাই কি আর করার, আপনাকে পছন্দ করতে হলো। সে যাই হোক, আমার গার্লফ্রেন্ড বানিয়ে নেন। ঋতুর হাসি আসলো। কেউ এভাবে ভালোবাসার কথা বলে? তবে একটু মজা নেওয়া যাক। কে আপনি? আমার ভাইকে কল দিয়ে বিরক্ত করেন? কোনো মেয়েলি গলা শুনে চমকে গেল তুলি। হ্যাঁ,
তুলি কল দিয়েছে নীলকে। গত 2 দিন ধরে বিরক্ত করছে। কিভাবে জানি নাম্বার জোগাড় করলো, এখন রাত দিন কোনোটা মানে না। যখন মন চায় কল দিয়ে নিজেদের অহংকার দেখিয়ে আবার ভালোবাসার কথা বলে। তুলির ফুপি মানে তিশার মা আনিশার মতে। গরিবরা টাকার জন্য সব পারে, প্রথমে ঢং করবে, পরে পা চাটবে। অথচ তারা এটাই জানে না নীলের পরিবার চাইলে তাদের 10 বার কিনতে পারে। আপনার ভাই মানে? নীল ভাই আপনার ভাই? ও আমি তোমার ভাবি হই। ভাবি? কিন্তু ভাইয়ের তো বিয়ের বয়সও হয়নি। আপনাকে কবে বিয়ে করলো? করেনি, করবে। ও আম্মু, তোমার ছেলে তো বউ জুটিয়ে নিল। বড়লোক বউ এখন আমাদের আর চিনবে না। ঋতুর অভিনয় দেখে সবেমাত্র নীলু আশ্রম থেকে বের হয়ে তাজ্জব বনে গেল। মেয়ে বিরক্ত হয়ে বলল, আরে কান্না করিও না, তোমরা চিন্তা করিও না, আমার পাপ্পার অনেক টাকা, তোমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, শুধু আমাদের বিয়েটা হোক। ঋতু কিছু বলার আগে নীল বলে উঠল, কার সাথে কথা বলছিস আর এভাবে বিলাপ করছিস কেন? কেউ কি মরেছে? নীলের কথা স্পষ্ট তুলি শুনেছে। ঋতু ভাইয়ের কাছে গিয়ে বলল, তোমার বউ কল দিয়েছি ভাইয়া, তুমি তো পর হয়ে গেলে, কি আবল তাবল বলছিস? দেখে তো কে? বলে মোবাইল হাতে নিতে নাম্বার দেখে নীল বিরক্ত চোখ নাক কুচকে নিয়ে বলে, এই মেয়েটা একটা অসভ্য অহংকারী, এসব ফালতু মেয়েদের কথা শুনে কাঁদছিস কেন? শোন, তোর ভাই এসব মেয়েদের সাথে কথা বলতে যেমন রুচিতে সমস্যা হয়, তেমন মেয়ে ঘরে তুলবে, মাথা থেকে ফেলে দে। নীলের কথা শুনে ঋতু ফিক করে হেসে দিল। তুলি যতটা না নীলের কথায় রেগে গেল, তার চেয়ে বেশি ঋতুর হাসিতে জ্বলে ছাড়খাড় হলো। কল কাটতে ঋতু ফ্লোরে বসে গড়াগড়ি করে হাসতে দেখে নীলের মাথায় হাত। এ তুই পাগল হয়ে গেলি নাকি? এভাবে হাসছিস কেন? আরে ভাইয়া, এ খ্যাপা কোথায় থেকে জুটালি? আমি জুটাইনি, জুটতে চাইছি। শরম থাকলে দ্বিতীয়বার আর এই মুখ দেখাবে না। মেয়েটা কি সুন্দর। ভাইয়ের পেছন পেছন বারান্দা পর্যন্ত গেল ঋতু। তবে আমার ইন্টারেস্টেড নেই। নাম কি? তুলি? তোর ক্লাসমেট? কি চিল্লাস না, এই জন্য তো গলাটা চেনা চেনা লাগে। কিন্তু ও তোকে গরিব মনে করে কেন? হয়তো আমি সিম্পল তাই। তোদের সাথে কেমন আচরণ করে? যেমন সবার সাথে করে ঠিক তেমন। আমাদের গ্যাংকে তো সহ্যও করে না। এর সাথে মেশার দরকার নেই, ফালতু মেয়ে একটা, ওর সাথে কথা বলার সময় নেই আমাদের। আমি তো ফায়েজ ভাইয়ের প্রেমে মশগুল। শেষ লাইন বিড়বিড় করে বলায় নীল বুঝল না। ঋতু চলে গেল। সাইম ভাই যে কিনা ভার্সিটির সকল মেয়েদের ক্রাশ, সে একটা মেয়ের সামনে হাঁটু গেড়ে পুরো 2 মিনিট বসে আছে। সকলে সেদিকে তাকিয়ে রইল, কিন্তু কেউ বুঝতে পারছে না মেয়েটি কেন ফুল নিচ্ছে না। অনেকে তো এর মধ্যে বলাবলিও করতে লাগলো, মেয়েটির জায়গায় আমি হলে এতক্ষণে ফুল কেন জড়িয়ে ধরতাম। ইস, এমন ছেলের হাত থেকে ফুল পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু মেয়েটা কি পাগল নাকি? আবার অনেকে বলছে, এত এত মেয়ে থাকতে সাইম ভাই এ মেয়েকে পছন্দ করলো। এক একজনের এক এক মন্তব্যের মাঝে সাইমের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি বিরক্ত। নাবিলা ঋষিকে চিমটে কেটে বলল, এ ফারিহাকে যে সাইম ভাই প্রপোজ করলো, ফারিহা কি শর্ট খেলো নাকি? অসময়ে কথা বলা নাবিলার জন্মগত স্বভাব। ঋষি বিরক্ত হলো। এর মধ্যে সাইম তৃতীয়বারের মতো চারদিকে তাকিয়ে বলল, আই লাভ ইউ নুসরাত জাহান ফারিহা। ফারিহার বিরক্ত যেন বাড়ছে, তবে বুঝতে পারছে এভাবে দাঁড়িয়ে থাকলে এতক্ষণ যা নাটক ছিল তা কিছুক্ষণ পর সিনেমা হয়ে যাবে। রোহানার ঋতু হা যে করলো, তা আর বন্ধ হলো না। সাইম ভাই, এভাবে বসে না থেকে উঠে দাঁড়ান, সবাই দেখছে। সাইম দাঁড়ালো। ফারিহা আবারও শান্ত সুরে বলল, আমি আপনাকে ভাই হিসেবে সম্মান করি, আশা করি মর্যাদা রাখবেন। দ্বিতীয়বার আর এই কাজ কোনোদিনও করবেন না। সাইমের মধ্যে কী চলছে বোঝা গেল না, তবে ফারিহা তার দল বল নিয়ে চলে গেল। যেতে যেতে অনেক কথায় কানে এলো, এ যে বাবারে কি দেমাক মেয়েটার। এই জন্য বলে মিডল ক্লাসদের অহংকার বেশি। আরে অল্প পানির মাছ বেশি পানি পেলে কি করবে বুঝতে পারে না। তা ছেলে বন্ধুগুলো কি সাপোর্ট দেয় নাকি যে কারো সাথে সম্পর্কে যাওয়া যায় না? শেষ কথাটা তিশা বলল, সাথে সাথে থেমে গেল 5 জোড়া পায়ের গতি। পেছনে ফিরতে গিয়েও ফিরল না। নাবিলার ইচ্ছে করলো ঠাস ঠাস করে কয়েকটা দিয়ে আসতে, কিন্তু নিরুপায় তারা। ঋতু দৌড়ে গেল। ঋতুকে দৌড়াতে দেখে ওরা বুঝলো না কোথায় যাচ্ছে। নাবিলা, ঋষি আর রোহানও সেদিকে দৌড় দিল, কিন্তু কেউ খেয়াল করলো না ফারিহা আসেনি যে। ফারিহার ইচ্ছে করলো মাটি ফেটে ভিতরে যেতে, চোখ ভিজে আসছে বারবার। পেছনে তাকে কিছু বলার মতো শক্তি নেই, সামনে সব ঝাপসা হয়ে আসছে। কোনো মতে হেলে দুলে গেট পার করে রিকশায় উঠল। নিজের ভিতরের কষ্ট আটকানোর বৃথা চেষ্টা বারবার করে যাচ্ছে। বাসার সামনে নেমে ভাড়া মিটিয়ে কলিং বেল চাপতে ফারিহার মা পারভিন দরজা খুলে দিল। মেয়েকে অসময়ে দেখে জিজ্ঞেস করলো, কী রে, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি ক্লাস নেই তাই চলে আসলাম। শরীর খারাপ? না আম্মু, একটু ঘুমাতে চাই। বাধা দিতে গিয়েও দিলেন না। তার আগে ফারিহা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁধের ব্যাগ ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বালিশিয়ে মুখ গুজিয়ে নিল। সব রাগ কষ্ট উগলে দিল সেখানে। ঋতু দৌড়ে সোজা ঢুকলো নীলের ক্লাব রুমে। সেখানে নীল আর আরিফ বসে কথা বলছে। ঋতুকে এভাবে বিধ্বস্ত দেখে আতকে উঠল নীল। দৌড়ে বোনের কাছে গিয়ে বলল, কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন? ঋতুর মুখ দিয়ে শব্দ বের হলো না।
হাঁপাচ্ছে ঋতু। ঠিক পিছন পিছন ঋষি, রোহান আর নাবিলাও আসলো। নীল ওদের দিকে তাকিয়ে দেখলো ফারিহা নেই, অথচ সকালেও ছিল। ওদেরও চোখ মুখ কেমন জানি হয়ে আছে। বোনকে বসিয়ে পানি খাওয়ালো। পানি খেয়ে শান্ত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে বলল, তুই নাকি ভিপি ভার্সিটির, অথচ এখানে তোর বোন আর তার ফ্রেন্ডস বিনা কারণে অপমানিত হতে হয়। নীল অবাক হলো ঋতুর মুখে তুই শুনে। ঋতু সহজে কাউকে তুই বলে না। কয়েকজন আছে, তার মধ্যে ফারিহা, রোহান, ঋষি, নাবিলা, মোহন, রিক আরও কয়েকটা কাজিন ছাড়া প্রায় সবাইকে আপনি আর তুমি সম্বোধন করে। সেখানে তুই বলল আজ ঋতু? কি হয়েছে বল আমাকে। ঋতুকে চুপ থাকতে দেখে সব খুলে বলল রোহান। সব শুনে নীলের পুরো শরীর জ্বলে গেল। এ মেয়ে দুটো যাচ্ছে তাই বলেনি, পরিবার নিয়ে গালি দিয়েছে। নীল বের হতে যাবে তার আগে একটা কল আসলো। নীল কথা শেষ করে বলল, তোরা যা, পরে ওদের বিচার করব। আমার কাজ আছে। ঋতু চলে গেল। ঋতুদের ক্লাব রুম থেকে বের হতে তুলি তিশার দ্বিতীয়বারের মতো বিষাক্ত বুলি ছুঁড়ে মারল। আরে দেখ দেখ, সাইম ভাইকে রিজেক্ট করে নীল ভাইয়ের কাছে যায়। এতদিন জানতাম গরিব, কিন্তু এখন তো দেখি চরিত্রেও গন্ডগোল। ঋতু রানা তিশাদের কথা সাইমও শুনেছি। সাইমের বন্ধু তমাল বলে উঠল, সত্যি কি মেয়েগুলো এমন? আর এই দুটো মেয়ে বারবার এদের অ্যাটাক করছে কেন রে? জানি না, তবে প্রপোজ আমি করলাম, রিজেক্ট আমি হলাম, অথচ এদের দেখে মনে হচ্ছে এরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার অন্য কিছু মনে হচ্ছে, কী রকম জানি না। তবে নীল ভাইয়ের কানে গেলে এই দুটোকে শেষ করে দিবে। নীল ভাই ভার্সিটিতে আছে নাকি? সকালে দেখেছি একবার। ঋতুরা তিশা আর তুলির সামনে গেল। নাবিলা রেগে বলল, তোদের সমস্যা কি সবসময় আমাদের পিছনে লাগিস? মুখ সামলে কথা বল। তোরা দুটো মুখ সামলা আগে। ফকিনীদের আবার দেখি তেজও অনেক আছে। একদম ফকিন্নি করবি না। আমরা কেউ ফকির না, আর ফকির হলো মানুষ তো। যা তো দূর হ, কথা বলতে ইচ্ছে করে না তোদের সাথে। রোহান নাবিলাকে আটকে দিয়ে বলল, চল, এসব বেয়াদব ফালতু মেয়েদের সাথে কথা বলে মুখ খারাপ করিস না। রোহানের কথায় তেতে উঠে তিশা, বলে, সাহস কম না দেখি তোদের। জানিস কার সামনে দাঁড়িয়ে আছিস তোরা? ভার্সিটির ভিপির গার্লফ্রেন্ডও, আর তোরা তার সামনে দাঁড়িয়ে বলছিস ফালতু মেয়ে। ঋতু হেসে বলল, ও তাই নাকি? তা ডাক তোর বয়ফ্রেন্ডকে, আমরাও দেখি সে বাঘ না বিড়াল। ঋতুর হাসি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। এ হাসি বেশিক্ষণ থাকবে না, যখন আমার বয়ফ্রেন্ড এসে তোদেরকে বের করে দেবে। তুলির কথায় ঋতু, ঋষি, রোহান আর নাবিলা হা করে হেসে দিল। ওদের হাসি দেখে তমাল সাইমকে বলে, এরা কি পাগল হয়ে গেছে নাকি? কেন বলতো? আর এই মেয়েটা সত্যি নীল ভাইয়ের গার্লফ্রেন্ড হয়? আমি প্রায় দেখি ভাইয়ের সাথে কথা বলে। কি বলি, সত্যি নাকি? আমার তো তাই মনে হয়। যদি এমনে কথা বলে কোনো গার্লফ্রেন্ড না, তখন আজ মনে হয় শনি আছে। কে বলছে তোকে প্রপোজ করতে রে ভাই? আরে আমি কেমনে জানবো এ বেয়াদব দুটো সমস্যা করবে? তা ভিপির গার্লফ্রেন্ড রাস্তাঘাটে ঝগড়া করে? ভরাট কণ্ঠের শব্দে সকলে সেদিকে তাকালো। তুলির শরীর কেঁপে উঠল। নীলের চোখ লাল, কি ভয়ঙ্কর দেখতে। সাইমার তমাল বসা থেকে উঠে দাঁড়ালো। সকলে সেদিকে তাকিয়ে রয়েছে। নীল তুলির সামনে এসে বলল, আমার নাম ভেঙিয়ে বড়লোক বাপের আদরের মেয়ের চলতে হয় দেখি আজকাল। আসলে ভাইয়া, আরে আসল নকল রাখ তোর। কোন সাহসে এবার নোংরা শব্দ বের করলি মুখ দিয়ে? তোরা মেয়ে বলে এতদিন আমি চুপ ছিলাম। গত 2 মাস ধরে তোর নামে অনেক কিছু কানে আসছে। গত পরশু আমি তোদের ওয়ার্নিং দিয়েছি, আর কিছু হলে তোদের দুটোর কি হাল হবে কল্পনাও করতে পারবি না। নীল ভাইয়া, আপনি তুলিকে ভুল বুঝছেন। আমরা কেউ কিছু করিনি। এসব ফকিনীরা আমাদের পেছনে লাগছে। যা সেটা, কাকে ফকিনী বলছিস? জানিস এদের পরিচয়? এরা কেউ মধ্যবিত্ত পরিবার থেকে আসেনি। সবাই তোর মতো কি তোদের চেয়ে উচ্চ পরিবার থেকে আসছে। আরে আমি কাকে কি বলছি? এরা কি এসব বুঝে? এরা বুঝে টাকা। শোন, তোরা তোদের বাপদের টাকাও এদের পরিবারের সমান হবে না। তোদের কেনার ক্ষমতা আছে। বলে নীল চলে যেতে নিলে তুলি বলে, এত খবর যে জানেন, শুধু কি এটুকু নাকি বিছানা অবধি? ঠাস। আর বলতে পারিনি তুলি। নীলের মতো সুঠামদের হাতে মার খেয়ে ফর্সা গাল লাল হয়ে গেছে। এতক্ষণ যা নাটক ছিল তার নীলের এক থাপ্পড়ে সিনেমায় পরিণত হয়েছে। নীল রেগে গিয়ে বলল, তোর জিভ ছেড়ে ফেলতে ইচ্ছে করছে। জানিস কার সম্পর্কে বলছিস? ঋতুর হাত ধরে সামনে এনে বলল, ও আমার বোন হয়, আমার মায়ের পেটের বোন। তাকে নিয়ে বাজে বলার সাহস কই থেকে পাস? এ যেন আরেক বড় ধামাকা। ভার্সিটির কেউ জানতো না, শুধু আরিফ ছাড়া। ঋতু নীলের একমাত্র বোন হয়। সকলে অবাক হয়ে তাকিয়ে দিল। নীল কাউকে মেরেছে তা যেন বাতাসের সাথে রটিয়ে গেল। ফায়েজ তাড়াতাড়ি মাঠে এলো। সাথে অন্য স্যাররাও ছিল। নীল দ্বিতীয়বার চর মারতে যাবে তার আগে হাত ধরে নিল ফায়েজ। নীলের দিকে তাকানোর আগে একবার তাকালো ঋতুর দিকে। ভয়ে কাঁপছে ঋতু। ফায়েজ শান্ত সুরে বলল, ওকে নিয়ে বাসা যা, বাকিটা আমরা দেখছি। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই কর। নীল বাইকের পেছনে ঋতুকে বসিয়ে চলে গেল। নাবিলা, ঋষি, রোহানও চলে গেল। ফায়েজ সকলকে চলে যেতে বলল। তিশা আর তুলিকেও যেতে বলল। কাল যেন বাবা মা নিয়ে ভার্সিটিতে আসে বলতে ভোলেনি প্রিন্সিপাল স্যার। সময়ের সাথে সাথে সব আবার আগের মতো চলছে, থেমে নেই কিছু।
এ তো সেদিনের ঘটনায় আজ 2 সপ্তাহ কেটে গেল। ফায়েজ বিকেলে ঋতুর রুমে এসে হালকা একটু বকাবকি করলো। ঋতুর মন খারাপ হলো, দোষ না থাকার পরও বকা খেতে হলো। ফায়েজের একটাই কথা, ভার্সিটিতে পড়াশোনার বাইরে কোনো ঝামেলা যেন আর জড়াতে না দেখি। ইভেন তোর বন্ধুদেরকেও যেন না দেখি। একটাকে যদি আর পাই কোনো ঝামেলার মাঝে, সবগুলোকে রোদের মধ্যে মাঠের মাঝখানে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো। ফায়েজ ভাইয়ের কথায় মাথা নিচু করে শুনল। আর অনগর চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি পড়ল ফ্লোরে। ফায়েজের চোখ সেটাও এড়িয়ে যায়নি, তবুও না দেখার ভান করে চলে গেল। রুবি খান দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছে, তবে সাহস করে ভিতরে যায়নি। ফায়েজের বের হওয়ার আগে সরে গেল। কেন এত লুকোচুরি, কেন এত চাপা কষ্ট, বলতে না পারার দীর্ঘ নিঃশ্বাস বের হলো বুক ছিঁড়ে রুবি খানের। সময়ের সাথে পাল্লা দিয়ে কফি শপে বসে আছে ঋতু, ফারিহা, ঋষি, রোহান আর নাবিলা। বসে থাকার জন্য অবশ্যই একটা কারণও আছে। বারবার ঘড়ি দেখছে নাবিলা, সময় যেন আজ থেমে আছে। মোবাইল চেক করছে কিন্তু কোনো মেসেজ বা কল নেই। বিরক্ত হয়ে বারবার এপাশ ওপাশ চোখ বুলিয়ে আবার হাতে থাকা জুস খাচ্ছে। পুরো জুস খাওয়া শেষ, কিন্তু কারো আসার নামগন্ধ নেই। ঋষি বিরক্ত হয়ে বলে, আজ কি সে আসবে, নাকি তোর সাথে কেউ প্র্যাঙ্ক করেছে? নাবিলা তাকালো ঋষির দিকে, তবে দৃষ্টি শান্ত আজ। এ যেন বন্ধুদের কাছে ছোট না হওয়ার উত্তাল হাওয়া বুকের মাঝে। রোহান কফিতে চুমুক দিয়ে বলল, হট কফি কোল্ড হলো, অথচ আমার মাথা হট হচ্ছে খুনে খুনে। দরজা খুলে কেউ আসলো, সকলে সেদিকে তাকালো। লোকটাকে দেখে ঋতুর মুখে থাকা জুস গিয়ে পড়ল রোহানের গায়ে। রোহান বিরক্ত হয়ে একবার ঋতুকে তো আরেকবার নাবিলাকে দেখে চলে গেল ফ্রেশ হতে ওয়াশরুমে। ঋতু আস্তে করে নাবিলাকে জিজ্ঞেস করলো, এটা তোর হ্যান্ডসাম হিরো নাকি? কি হ্যান্ডসাম রে, মোটা পেট, টাকলা মাথা, 30 বছরের পুরনো চশমা, পান খাওয়া দাঁত, 90 কেজি ওজন। উফ নাবিলা, সেই তোর চয়েস এত যে ভালো, আগে জানতাম না। তুই পিঁপড়া হয়ে হাতি পছন্দ করবি? উফ, কি সুন্দর আমাদের দুলাভাই। ঋষির বর্ণনা শুনে ঋতু আর ফারিয়া হেসে দিল। তারাও অবাক। শেষমেশ নাবিলা অনলাইনে প্রেম করলো, তাও কোনো বুড়ো খাটাসের সাথে, যার কিনা নাতি নাতনিদের বিয়ের বয়স হয়েছে। নাবিলা মাথা নিচু করে বলল, না, এটা তো দাদু লাগে, আমার হিরো আসেনি। আচ্ছা একটা কল দিয়ে দেখি। কল দিল নাবিলা, কিন্তু বন্ধ মোবাইল। ঋষি নাবিলার মন খারাপ দেখে বলল, আচ্ছা তোর লাভ স্টোরিটা শোনা তো। যে মেয়ের প্রেম ভালোবাসা অ্যালার্জি, সে না দেখে অনলাইনে কারো সাথে সম্পর্কে জড়িয়ে গেল। রোহানও ফ্রেশ হয়ে এসে বসলো। ঋতু তার দিকে তাকিয়ে হেসে দিল। রোহান মুখ ঘুরিয়ে নিল। ঋতু ভেঙচি দিল। সন্ধ্যায় পপকর্ন হাতে বসে আছে নাবিলা, অল্প অল্প করে খাচ্ছে। যেহেতু বাবা মা দুজনে চাকরি করে, সেহেতু তাদের আসতে রাত 8টা বাজে। বাসায় নাবিলা আর রোহান ছিল। রোহান ঘুমাচ্ছে নিজের রুমে। এ সময় বন্ধুদের পাওয়াও যায় না। ফারিহা সন্ধ্যায় টিউশনে থাকে, ঋতু তার টিউটরের কাছে পড়ে। ঋষি তার শখের গিটার শিখে আজকাল কোনো এক বড় ভাইয়ের কাছে। রোহান যেহেতু ঘুম, নাবিলা টিভিতে মোটু পাতলু দেখছে। আজ সিঙ্গাম স্যারের বিয়ে, কিন্তু উনি বিয়ে করবে না। ওনার নাকি বিয়ের বয়স হয়নি। সিঙ্গামের মুখে বিয়ের বয়স হয়নি শুনে নাবিলা ফিক করে হেসে দিল। টুংটাং করে মেসেজের শব্দ হলো দুবার। টেবিল থেকে মোবাইল নিল হাতে। অচেনার নাম্বারে মেসেজ দিয়েছে। নাবিলা মোবাইল রাখতে যাবে, আবারও মেসেজ এলো, রাখিও না, মোবাইল চেক করো, মেসেজ অপেক্ষায়, আমি কোনো এক মায়াপরীর জন্য। বেশ মনে ধরল লাইনটা। ইনবক্সে গেল, নাবিলা মেসেজটি ওপেন করলো। প্রথম মেসেজ ছিল, তুমি খুব সুন্দরী নামের মতো। নাবিলা অর্থও সুন্দরী, নাম আর চেহারা যেন একে অপরের পরিপূরক। দ্বিতীয় মেসেজ, এই সন্ধ্যায় তুমি কি আমায় মিস করো, একলা আকাশ দেখবে বলে? কফি হাউজে শেষ চুমুকে আমার নজর কাটলে অবশেষে। নাবিলা অবাক হলো, কেউ তার প্রতিভা প্রকাশ করছে নাকি তার সাথে ফ্ল্যাট করছে সেটা বোঝার জন্য। নাবিলা মেসেজ দিল, কে আপনি? এই ভর সন্ধ্যায় আমার কবিতা শোনান। কয়েক সেকেন্ড বাদে রিপ্লাই আসলো, আমি কবি নই, তবে প্রেমিক। তুমি যদি চাও হব তোমার প্রেমিক। বেশি কিছু দিতে আমি নাহি পারি, তবে দিব আমি চাঁদের জ্যোৎস্না তোমার সারা অঙ্গে। চাও যদি আমায় এনে দিব সুখ, রাখবো খুব যত্নে আমার বুকে মিশিয়ে। হাজার গোলাপ হয়তো আমি পারবো না কিনতে, ভালোবাসার কমতি নেই আমার মনের ঝুড়িতে। বাহ, বেশ প্রেম মিশিয়ে কবিতা লেখেন। প্রেমিক পুরুষ বটে, তবে এখানে কোনো প্রেম সার্ভিস দেওয়া হয় না। আমার জানা মতে লাভ সার্ভিস স্টেশন নেই, তবে খুঁজে দেখেন, পেতে পারেন। আমি জানি নেই, তবুও আছে কোথাও, তুমি চাইলে হাত ধরো। স্টেশন মাস্টার হাজির হবে সেথায়। আপনি কি প্যাং করছেন? না ম্যাডাম, একটু ভালোবাসার জন্য প্রেমিকা খুঁজছি। ওহ রিয়েলি? তা পেলেন? না পাইনি, তবে পেয়ে যাব। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট না বলে আই লাভ ইউ বললে তো প্রেমিকা পেয়ে যেতাম। নাবিলা সিন করে আর উত্তর দিল না। প্রায় 6-7 দিন ধরে বিকেলে সে আননোন আইডি থেকে মেসেজ আসে। কাব্যিক ছিল তার ভাবের মাধ্যম। নাবিলার চটপট মনে
অচেনা অজানা কোনো এক আগন্তুক গভীরভাবে দাগ কেটে গেল। প্রায় মেসেজ শুনে নাবিলা হাসে, কখনো কখনো বলে, আকাশের চাঁদের চেয়ে ভারী মিষ্টি ওই মুখ, যেখানে রয়েছে একরাশ স্নিগ্ধ ভালোবাসা, আমার নিঃশ্বাসে প্রশান্তি। কখন আবার বলে ওঠে, এই কাজল আখির মালিকিন এভাবে হেসো না তো। আমার বুকের বাঁ পাশে ছোট নরম ঘরটির মাঝে উত্তাল হাওয়া বয়ে দিয়ে কি সুখ পাও বলো তো। নাবিলা স্তব্ধ হয়। লোকটি তার হাসির কথা জানলো কি করে? নাবিলার ভাবনায় বেগ দিতে আবারও মেসেজের শব্দ আসে। এত কেন ভাবো মিষ্টি পরি? তুমি আমার সারা অঙ্গে জুড়িয়ে আছো। তোমার গতি আমার ছাড়া দ্বিতীয় কেউ জানার ক্ষমতা যে নাই। তুমি কি তা জানো? এভাবে চলতে চলতে হঠাৎ কাল রাতে ছেলেটি প্রপোজ করলো নাবিলাকে। নাবিলা কি বলবে বুঝতে পারছে না। তখন আবারও মেসেজ এলো, আমায় উত্তর দিও কোনো এক বিকেলে, নয়তো ভোরের আগে। আমি জেগে রইব তোমার ভালোবাসার ছোঁয়ার মাঝে। কাউকে চাইলে ভালোবাসা যায় না, তাকে না দেখে ভালোবাসা হয় নাকি? আজকাল কত প্র্যাঙ্ক হয়। নাবিলা এত সহজে ভালোবাসার কাঁটা গলায় পড়বে না। তাই আজ কফি শপে দেখা করার কথা বলেছে। ছেলেটিও রাজি হয়েছে। 1 ঘন্টা হতে চলো, নাবিলারা কফি শপে বসে আছে, কিন্তু ছেলেটির আসার নামও নাই। বিরক্ত যেন নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। দরজা খোলা শব্দ হলো। আবার 5 বিচ্ছু তাকালো সেদিকে। এ যেন জহুরি চোখে দেখা। 5 ফুট 7 ইঞ্চি লম্বা একটা ছেলে ভিতরে আসলো। হাতে সাদা গোলাপ ফুল, পরনে নীল শার্ট কালো প্যান্ট, চোখে সানগ্লাস হাতে, মুখে খোঁচা খোঁচা দাড়িও আছে, তবে ফর্সা মুখ লাল হয়ে আছে। ছেলের হাবভাব বলছে নাবিলা সে অনাকাঙ্ক্ষিত পুরুষ তিনি। ঋতু বিড়বিড় করে বলল, নাবুরে এটা তো দেখে পুরাই পাকা টমেটো। ঋতুর কথা সকলে একবার ঋতুকে দেখে রোহান বলে, এই নাবিলার সাথে থেকে থেকে মেয়েগুলো কি সব কমেন্ট করছে আজকাল। ছেলেদের আর ইজ্জত রইল না। হাই, আমি মাহিন শেখ। হ্যালো, আমি কি বসতে পারি? ইয়েস নাবিলা, দিস ইজ ফর ইউ। নাবিলার হাতে ফুলের বুকেট দিয়ে চেয়ারে বসলো মাহিন। নাবিলা আজ কেমন জানি লজ্জা পাচ্ছে। নাবিলার লজ্জা পাওয়া দেখে ঋষি মনে মনে বলে, এমন ভাব করছে যেন ভাজা মাছও উল্টে খেতে জানে না। ঢং দেখে বাঁচি না আর। আপনাদের ঠিক চিনলাম না, কাইন্ডলি পরিচয়টুকু দিতেন আর কি। আমি ঋতু ও ফারিহা। এ হচ্ছে ঋষি আর ও রোহান। আমরা সবাই নাবিলার বেস্ট ফ্রেন্ড, কিন্তু রোহান আবার নাবিলার আপন ভাইও হয়। ওয়াও, দ্যাটস গ্রেট। নাবিলা, আপনি তো আমায় বলেননি আপনার যমজ ভাইও আছে। আপনি জিজ্ঞেস করেননি তাই বলা হয়নি। মাই মিস্টেক। মাইন ওয়েটার ডেকে খাবার অর্ডার করলো। রোহান বড় ভাইয়ের মতো জিজ্ঞেস করলো, আপনার সম্পর্কে যদি বলেন তাহলে ভালো হয়। কি জানতে চান বলুন? নাম ছাড়া তো কিছুই জানি না। কি করেন না করেন, বাড়ি কই, বাবা মা এসব আর কি। মাইন হেসে বলল, আমি ব্যবসা করি। রিনি শেখ কোম্পানিটা আমাদের, ছোটোখাটো একটা কোম্পানি। বাবাও ব্যবসা করে আর কি। মা হাউস ওয়াইফ। আমার ছোট বোন আছে, ওর নাম রিনি। মোটেও রিনি শেখ কোম্পানিটা ছোট নয়। আমি যতদূর জানি এটা বাংলাদেশের টপ 5-এ রয়েছে। একদমে কথা বলল ফারিহা। মাহিন ফারিহাকে দেখলো, ঋতুকে দেখলো। নাবিলার 2 বান্ধবীও সুন্দর। কেউ কাউকে টক্কর দিয়ে হারাতে পারবে না। আপনার দেখি অনেক ধারণা রয়েছে। আপনিও কি ব্যবসায়িক পরিবারের? না, আমি আপনাদের মতো এত বড় লোক না, তবে জ্ঞান থাকাটা স্বাভাবিক। এদেশের নাগরিক হয়ে যদি না জানি তাহলে আমি নাগরিক হওয়ার যোগ্যতা রাখি না। ওয়েটার খাবার নিয়ে এলো। ঋষি তখন ওয়েটারকে বলল, কিছু খাবার পাশের টেবিলে দেওয়ার জন্য। নাবিলা বুঝতে না পেরে বলল, কেন? বোকা, আমরা এখানে থাকলে তুই কথা বলবি কি করে? প্রাইভেসি বলে তো কিছু একটা আছে। ওরা উঠে গেল। মাহিনের বেশ ভালো লাগলো, এরা অনেক বুঝদার। রোহান, ঋষি, ঋতু আর ফারিয়া উঠে পাশের টেবিলে বসলো। নাবিলা নিজেকে স্বাভাবিক করতে গিয়েও বারবার হিমশিম খাচ্ছে। মাহিন খেয়াল করলো নাবিলার কেমন জানি অস্থিরতা। এতটা নার্ভাস তুমি আগে জানতাম না। মানে, এ যে আমি বাঘ ভাল্লুক কিছু না, তবুও সবাইকে নিয়ে দেখা করতে আসলে তাতে সমস্যা নেই, ওরা বুঝদার। উঠে গেল। কিন্তু তুমি তো নিচ থেকে চোখ উপরে তুলে আমাকে দেখলেও না। মাহিনের অভিমানী সুর বুঝতে পেরে চট করে চোখ তুলে তাকালো। মাহিনও নাবিলার দিকে তাকিয়ে রয়েছে। সাথে সাথে মাহিন চোখ টিপ মারল। নাবিলা লজ্জায় কুঁকড়ে গেল। আমাকে কি গ্রহণ করা যায় এই রোদ পড়া খোলা আকাশের নিচে সঙ্গী হওয়ার জন্য? নাবিলার আর খাওয়া হলো না। কেন জড়তায় আটকে আসছে শব্দ? তবে কি ভালোবাসার মরণ বিষ পান করতে যাচ্ছে নাবিলা? আজ শনিবার। রোদ এখন বৃষ্টির সাথে লুকোচুরি খেলে। মেয়ে দেখতে যাবে যাবে করেও যেতে পারেননি তারা। এ নিয়ে মাসও গেল আরেকটা। আজ এটা তো কাল ওটা, বিয়ে যেন এই খানবাড়ির দরজায় আসতে চাচ্ছে না। 3 ভাই বসে চা খাচ্ছে। ঋতু বড় বাবার পাশে বসলো। বড় বাবা, আপনাদের মনে হচ্ছে না আপনারা অন্যায় করছেন? ঋতুর কথা কেউ বুঝলো না। চায়ের কাপ রেখে বলে, কি অন্যায় হয়েছে আম্মা, একবার বলুন তো। এই যে উজ্জ্বল ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, অথচ যাওয়া হচ্ছে না। 1 মাস হয়ে গেল, কিন্তু সময় আজও হয়নি। কখনো বৃষ্টি, কখনো আবার ভাইয়ের কাজের চাপ, আবার কখনো বা যাকে দেখতে যাব তার পরীক্ষা। আমাদের খানবাড়িতে কি বিয়ের ফুল ফুটবে না?
তাই তো আম্মা, আমি তো ভুলে গেছি। এই তারিফ ঘটকে কল দিয়ে বল আজ সন্ধ্যা যাব মেয়ে দেখতে। এই শুনে ঋতু মন রিক লাফিয়ে উঠল। এত লাফিয়ে লাভ নেই, সামনের সপ্তাহ থেকে টেস্ট পরীক্ষা শুরু। ফেল করলে খানবাড়ির বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। সাথে সাথে লাফালাফি বন্ধ। পেছন থেকে এমন হুমকি ছুড়ে মারল ফায়েজ। সাথে উজ্জ্বলে ছিল। বোনকে বকা খেতে দেখে ফিক করে হেসে দিল। শোধ নিল আর কি। তোমার সাহস কম না আমার আম্মাকে হুমকি দাও। শোনো, আমার আম্মা পাশ করবে তোমায় ভাবতে হবে না। নিজে তো সংসারই হবে না, পাশের জনকে তৈরি করে রাখিও সন্ধ্যায় মেয়ে দেখতে যাওয়ার জন্য। তৌফিক খান ছেলেকে কথা শোনানোর সুযোগ পেয়ে ছাড়বে এমন দিন আসেনি। ঋতু বড় বাবার পাশে বসে আদরে বলল, ও আমার বড় আপু, তুমি সবার সেরা, সব থেকে ভালো। তৌফিক খানও হেসে ভাতিজির কপালে চুমু দিলেন। উজ্জ্বলের মুখটা চুপসে গেছে। ফায়েজের দিকে তাকাতে ফায়েজ রাশভারী কণ্ঠে বলল, তাকিয়ে লাভ নেই, ঘরে একটা বউ আনা দরকার। উজ্জ্বলের বাম পাশে ঋতু আর ডান পাশে মনরিক বসে আছে। এমনভাবে ভাইকে ধরে বসেছে যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। প্রায় 15 মিনিট হলো তারা এই বাসায় এসেছে। তৌফিক খান, তায়েফ খান, তারিফ খান, উজ্জ্বল, ঋতু, মনরিক আর হাসনারা খান এসেছে। রুবি খানকে অনেকবার বলেছে আসার জন্য, তার ছেলের জন্য বউ দেখা হবে, কিন্তু তার এক কথা, 3 ভাই পছন্দ করে আনবে আর ছেলের পছন্দ হলে হবে। তিনি পছন্দ তো আগেই করে রাখছে। জোরাজুরি করেও আনা গেল না রুবি খানকে। মেয়ের মার সাথে পরিচিত হলো সবাই। বেশ ভালো মনের মানুষ তিনি। কতটা মিশুকো, কি সুন্দর কথা বলে। ছোট মেয়েটাও মিষ্টি ভীষণ। মেয়ে এনে বসালো উজ্জ্বলের সামনে। উজ্জ্বল তাকালো না। ঋতু অনেকবার গুঁতা দিল ভাইকে, কিন্তু উজ্জ্বল তাকাবে না যেন। তৌফিক খান জেরিনের সাথে অনেক কথা বলল। তারপর উজ্জ্বলের দিকে তাকিয়ে বলে, মেয়ে তোমার পছন্দ হয়েছে কি? আমরা সামনের দিকে আগাবো। সামনের দিকে আগাবে মানে? আজ বিয়ে নাকি? কার না কার সাথে বিয়ে দিয়ে দেয়। না, আর না, এবার বলতে হবে। উজ্জ্বল চোখ তুলতে কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। ঋতু ভাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, বড় আব্বু, ভাইয়ের মনে হয় জেরিন আপুকে পছন্দ হয়নি, ক্যান্সেল করে দাও। বোনের কথা শুনে গলা শুকিয়ে গেল উজ্জ্বলের। এতদিন বিয়ে দেওয়ার জন্য পাগল বানিয়ে দিল, আর এখন বিয়ে ক্যান্সেল করাতে চাচ্ছে। এটা আসলে কি আমার বোন নাকি শত্রু বুঝি না। এমন বোন থাকলে অবশ্যই শত্রুরও দরকার নেই। যার জন্য মেয়ে দেখতে চায় না সে নিজেই আমার ঘরে আসে প্রতিদিন, অথচ আমি রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াই। এই জন্য লোকে বলে ঘরে বসে ভিক্ষে নেই। লাফিয়ে দাঁড়িয়ে উঠে উজ্জ্বল বলল, না বড় আব্বু, আপনাদের যখন পছন্দ হয়েছে আমি রাজি। আজ বললে আজই বিয়ে করব। উজ্জ্বলের কথা শুনে সকলের চোখ ছানা পড়া। যেদিন তাকালো উজ্জ্বলের দিকে, কেমন হ্যাবলার মতো তাকিয়ে আছে তার দিকে। সকলে হেসে দিল। হাসির শব্দ পেয়ে সজ্ঞানে ফিল উজ্জ্বল। নিজের বোকামি বুঝে লজ্জায় চুপ করে বসে রইল। আর মাথায় একবারও তুলল না। হাসনারা খান আংটি পরিয়ে দিল জেরিনের হাতে। কপালে চুমু খেয়ে বলল, আমাদের ঘরে আলো হয়ে এসো। এই বাদরকে মানুষ করার দায়িত্ব তোমায় দিলাম আমরা। বড়রা আলোচনা করে বিয়ের সামনের মাসে ঠিক করলো। যেহেতু সামনের সপ্তাহে ঋতুর টেস্ট পরীক্ষা, তাই এখন বিয়ের আলোচনা বাদ দিতে জেরিন নিজেই বলেছে। জেরিনের প্রস্তাবে সবাই খুশি হলেও একজন যে খুশি নেই তা বেশ বোঝা যাচ্ছে। ওই একজন হলো ঋতুর ভাই, জেরিনের একমাত্র হবু জামাই উজ্জ্বল। আকাশের কালো ছায়ার মাঝেও খানবাড়ির ড্রয়িং রুমে এখনও আলো জ্বলছে। আলো আছে, তবে আজ আর হইচই নেই, সব শান্ত। রুবি খান শাশুড়িকে খাবার খাওয়ায় মাত্র রান্নাঘরে আসলো। মনটা কেমন জানি ভার হয়ে আছে। সিমরান একবার তাকালো, জায়ের মনের কথা সহজে বুঝে গেল। সিমরান বুদ্ধিমতী মহিলা, সহজে মানুষের মন পড়তে পারে। এই গুণটার জন্য তারিফ খান বেশ খুশি। না চাইতে স্ত্রীকে সব সময় পাশে পায়। আপা, তুমি কি উজ্জ্বলকে নিয়ে ভাবছো? সিমরানের কথায় একবার তাকালো। কি বলবে, সত্যি তো ভাবছে। এত ভেবো না, উজ্জ্বল দেখবে ঠিক জেরিনকে পছন্দ করবে। সেটা হলে আমার থেকে খুশি আর কেউ হবে না রে। গাড়ির শব্দ হলো। সিমরান সদর দরজার দিকে মাথা কাত করে দেখে বলল, ওই যে গাড়ির আওয়াজ পেলাম। এসে গেল তারা। দুই যা তাড়াতাড়ি ড্রয়িং রুমের দিকে গেল। সবার আগে ঋতু দৌড়ে এসে বসলো সোফায়। এরপর সকলে আসলো। রুবি খান ছেলের দিকে তাকালো, কিন্তু উজ্জ্বলকে দেখে তিনি কিছু বুঝলেন না। বুক কাঁপছে, গলা কাঁপছে, কিছু জিজ্ঞেস করার শক্তি নাই তার। মেয়ে দেখতে এত সময় লাগে? পছন্দ হয়েছে উজ্জ্বলের? রুবি খান শিওর এখন সবাই না বলবে, কিন্তু রুবি খানকে মিথ্যা প্রমাণ করে তৌফিক খান বলে উঠল, পছন্দ হয়েছে মানে কি? তোমাদের ছেলে তো আজই বিয়ে করার জন্য 2 পায়ে লাফিয়ে উঠেছে। রাত অনেক হওয়ায় কাজে পায়নি, না হলে একটু পর বউকে ঘরে তোলার জন্য হইচই পড়ে যেত। তৌফিক খান রসিকতা করে কথা বলতে পারে, এটা যেন অবিশ্বাস্য। সকলে অবাক চোখে তাকিয়ে রইল। তবে হাসনারা খান মিটমিট করে হাসছে। তিনি তো আজ 35 বছরে এই লোকটার সাথে সংসার করেন। জানেন কেমন এই মানুষটা। যতটা কঠোর ঠিক ততটাই নরম ভিতরে, একদম নারকেলের মতো। তৌফিক খান সোফায় বসে রুবির দিকে তাকিয়ে বলল, রুবি বোন, তোমার কি চিন্তা দূর হলো? সত্যি ভাইজান উজ্জ্বলের পছন্দ হয়েছে? আরে তোমরা 3 মা মিলে পছন্দ করলে ছেলে পছন্দ না করে কোথায় যায়? বলল তায়েফ খান। আম্মা কোথায়? ভাইজান, আম্মা ঘুমাচ্ছে। আচ্ছা, তবে বিয়ে পরের মাসে হবে। এই মাসে তো ঋতুমার পরীক্ষা। ভালোই করছেন ভাইজান।
আমাদের ঋতুরও তো শখ আছে কত কিছু কেনার। সেদিনও তো আমার কাছে এসে বলেছে, ছোটো মা ভাইয়ার বিয়েতে এটা কিনবো ওটা কিনবো, সব হবে, আমার মা যা কিনতে চায় সব কিনে দিব। বড় আব্বু আমাকে দিবা না? মুখ গোমরা করে বলল মন। দিব মা দিব। 3 ছেলের পর ঋতুর জন্ম হয় এই খান বাড়িতে। মেয়ে পেয়ে 3 ভাই সেদিন কী যে খুশি। চোখে হারাতেন 3 ভাই ঋতুকে। অনেক চাওয়ার পর আল্লাহ খানবাড়ির সকলের মনের আশা পূরণ করেন। ঋতুর জন্মের পর তায়েফ খান বিয়ে করেন। সিমরানকে বাসরাতে বলছে, আম্মার পর আমাদের কাছে দ্বিতীয় দামি সম্পত্তি হলো আমাদের ঋতুমা। ওকে কখনো বকা দিবে না। ও খুব মিশুক মেয়ে, ভালোবাসবে, নিজের সন্তান ভাববে। আমাদের চোখের মণি, সবাইকে ভালোবাসি, তবে ঋতুর প্রতি যে টান তা কোনো কিছুর সাথে তুলনা হয় না। সিমরান স্বামীর আদেশ মেনে নিল। সত্যি ঋতু শান্ত আর মিশুক। এ যে তখন থেকে নেওটা হয়েছে আজও রয়েছে। কিছু হলে আবদার করতে চলে আসে ছোটো মার কাছে। এসব দেখে মাঝে মধ্যে হিংসে করে তারিফ খান বলে, আগে তো ছোট বাবা বলতে অজ্ঞান ছিল, আর এখন ছোট মা ছাড়া কিছু বুঝেও না জানেও না। খাল কেটে কি কুমির আনলাম নাকি? সিমরান রাগ করে গাল ফুলায়। তারিফ খান তখন বউকে মানানোর চেষ্টা করে। মানিয়ে নেওয়ার পর আবারও বলে, ঋতুটাই তোমার যে ভক্ত হলো আমার হিংসে হয়, কোনো দিন আমাকে আবার ভুলে যায়। সিমরান হাসে, স্বামী যে এতটা হিংসুটে আর বাচ্চা। আজকাল নীল প্রায় গলির মাথায় দাঁড়িয়ে থাকে, তবে কেউ আসে না, কিছু সময় দাঁড়িয়ে থেকে চলে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। নীল ঘুরে চলে যেতে নিলে রিনিঝিনি কণ্ঠে কেউ একজন বলে উঠল, এভাবে সন্ধে এখানে প্রতিদিন কেন আসেন? লোকে দেখলে কি বলবে? থেমে গেল পা, শরীরটা শিরশির করছে। আবারও ঘুরে দাঁড়ালো। মাথায় ঘোমটা দেওয়া, চোখে কাজল, এটুকু যেন নীলকে কোপকাত করতে যথেষ্ট। কেমন হাসপা শুরু হয়ে গেল নীলের। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, অথচ তার কথায় পুরো ভার্সিটির সকলে নিস্তব্ধ হয়ে যায়। আর সে একটা মেয়ের সামনে এসে কাঁপছে। আবারও রিনিঝিনি কণ্ঠ বেজে উঠল, এভাবে গলির মাথায় কেন দাঁড়িয়ে থাকেন? আপনি ভদ্র ঘরের ছেলে, এভাবে যদি সব সময় দাঁড়িয়ে থাকেন লোকে মন্দ বলবে। সব সময় দাঁড়িয়ে থেকে এটা তার মানে ফারিহা খেয়াল করেছে, অথচ আমি দেখিও নি একদিনও ফারিহাকে। ফারিহা কি আমায় লুকিয়ে দেখে? মনে মনে হাজারো প্রশ্নের দানা বেঁধে গেল নীলের অজান্তে। কোনো রকম সামলিয়ে বলল, রাতে বাসার বাইরে কেন আসো? তোমাদের এলাকার সাব্বির নামে ছেলেটা তো ভালো না। আমি জানি সাব্বির ভাইয়া ভালো না, তবে আজ বের হতে হয়েছে আপনাকে এভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। তুমি আমায় খেয়াল করো? না, করি না, কিন্তু আমার বারান্দার নিচে কেউ দাঁড়িয়ে থাকলে লোকজন আমার দিকে কাদা ছুড়বে। তোমার বারান্দা মানে? নীল যে ফারিহাদের বাসা চিনি না বেশ বুঝলো ফারিহা। কথা বাড়িয়ে লাভ নেই। ফারিয়ার ভাই ফাহাদ বলেছিল 2 দিন আগে তার বারান্দার নিচে নাকি ঋতুর ভাই নীল দাঁড়িয়ে থাকে প্রায় সময়। যেহেতু ফাহাদ ফারিয়ার সাথে ঋতুদের বাসায় 2-1 বার গিয়েছিল, তাই নীলকে চিনতে ভুল করেনি। কিন্তু কেন আসে, কী জন্য আসে তা ফাহাদ জানে না। ফারিহা দৌড়ে চলে আসলো। সে চায় না কেউ দেখুক আর তাদের পরিবারের বদনাম হোক। নীলরা বড়লোক মানুষ, তাদের সাথে ফারিহারা বড়জোর বন্ধুত্ব করতে পারে, অন্য কিছু ভাবতে পারে না। এই বয়সে মন অনেক আবেগে চলে, সেসবে প্রশ্রয় দিলে জীবনটা নরক হবে। নীল ফারিহা যাওয়ার দিকে তাকিয়ে রইল, তবে নিজেকে কেমন জানি আজ বড্ড অসহায় মনে হলো। ফারিহা তার না বলা কথা বুঝতে পারার মতো বয়স হয়েছে, নীল জানে। ফারিহা বুঝে সব অনুভূতির ডাক শুনে, কিন্তু ফারিহা সাড়া দিচ্ছে না। আদৌ সাড়া দিবে কিনা জানা নাই। দাঁড়িয়ে থাকাটা আর ভালো দেখায় না, চলে আসলো নীল। নীল চলে আসতে একটা ছায়ামূর্তি বের হলো দেয়ালের পেছন থেকে। চেহারাটা স্পষ্ট নয়, আলো তার পিঠে পড়ছে, কাঁধ অবধি চুল, পরনে শার্ট, হাতে জ্বলন্ত সিগারেট। বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু স্পষ্ট নয়। এইটুকু শোনা গেল, আমি না পেলে পাড়ায় আগুন জ্বালিয়ে দিব। ফারিহাকে অসময়ে বাহির থেকে আসতে দেখে তার মা জিজ্ঞেস করলো, কী রে, এই অসময়ে তুই কোথায় গেলি? মা, আসলে ঋতু ভার্সিটিতে যায়নি তো, ওর ভাই এসেছে নোট নিতে, সেগুলো দিতে গেলাম। তা বাসায় আসতে বলতি, তুই নিচে গেলি কেন? পাড়ার কেউ দেখলো তো কিচ্ছা বানিয়ে রটিয়ে দিবে। তাড়াহুড়োয় ছিলেন তিনি, তাই আর আসেননি। তা তো বুঝলাম, কিন্তু তোকে নিয়ে আজকাল চিন্তার শেষ নেই। কোথাও গেলে বলে যাবি। আচ্ছা মা। ফারিহা নিজের রুমে গিয়ে সোজা বারান্দায় গেল। নীল যেখানে দাঁড়িয়ে ছিল ওই জায়গাটা এখন শূন্য। চলে গেছে নীল। ফারিহার বুক ভরা আটকানো নিঃশ্বাস ছেড়ে দিল। চাইলেও সবসময় সব কিছু পাওয়া যায় না। না পাওয়ার প্রাপ্তির খাতায় দামি জিনিসটির নাম লিখতে হয় অনিচ্ছা সত্ত্বেও। ঋতু, আমার রুমে আয় তো, বলে ফায়েজ ঋতু রুমের দরজার সামনে থেকে সরে চলে গেল। ঋতু এতক্ষণ ল্যাপটপে বসে সিরিজ দেখছে। হঠাৎ ফায়েজের কণ্ঠ শুনে চমকে উঠল। তাকে ফায়েজ ভাই ডাকছে। মাথায় আসতে বিছানার উপর অবহেলিত ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিয়ে দিল ভোঁদর। আসবো ফায়েজ ভাই? আয়। ঋতু দ্বিতীয়বারের মতো ঘরে আসলো। এর আগে একদিন এসেছিল, আর আসা হয়নি। তাও নিজের ইচ্ছায় আসেনি। তাতে কি? তবে সেদিন ফায়েজ ভাই তাকে পাট কাটিয়ে বলছে, আজও কি এসব বলবে? ঋতুর ভাবনার সাথে তাল মিলিয়ে চোখের মনি চারদিকে ঘুরছে। রুমটা কেমন জানি আলাদা সব রুম থেকে, সবখানে কালো কালো দিয়ে ভরপুর। আচ্ছা, ফায়েজ ভাইয়ের কি জীবনে কোনো রং নেই? জিজ্ঞেস করব।
করলে যদি বকা দেয়। এত সব ভাবনাকে দূরে রেখে গুটি গুটি পায়ে বারান্দায় গেল ঋতু। ফায়েজ বারান্দায় দাঁড়িয়েছিল। আচ্ছা ফায়েজ ভাই, আপনার জীবনে কি কোনো রং নেই? কেন বলতো? এই যে সব কালো হয়ে আছে। কালো আমার প্রিয় রং। কালো কারো প্রিয় রং হয়? হয়তো। কেন, তোর প্রিয় রং নেই? আছে তো, কিন্তু আমি তো তাও সব রঙকে পছন্দ করি। আপনি তো পুরো কালো সাগরে ডুবে গেলেন। ভালো লাগে না? না, একদম লাগে না। কেমন জানি ভুতুরে বাড়ি থুকু, ভুতুরে রুম মনে হয়। আচ্ছা যা এখন। কিন্তু রাখলেন কেন? ভুলে গেছি কি? তোর বকবক করার জন্য ভুলে গেছি কেন রেখেছি। মনে পড়লে ডাকবো এখন, যা তো। ঋতু আর কিছু বলল না, চলে গেল। তবে আরেকবার পুরো রুমটা ভালো করে দেখে বলল, দিনের বেলাও ঘরটাকে ভুতুরে মনে হয়, রাতে তো কবরস্থান হয়ে যায়। অবশ্যই সাদা বিড়ালের পক্ষে এর চেয়ে ভালো কিছুতে থাকা সম্ভব না। ঋতুর বিড়বিড় কথাগুলো ফায়েজের কানে আসছে, কিন্তু ফায়েজ কিছু বলল না। ঠোঁট কামড়ে হাসল শুধু। কাউকে কল দিয়ে আসতে বলল। তারপর বিড়বিড় করে বলল, কালো সরিয়ে রঙের তুলিতে ভাসিয়ে দেওয়ার সময় হয়েছে। 7 রঙে রাঙাবো আমি তোমার সারা অঙ্গ।